নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আজকে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এবং আজকে আরো একবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে। আসলে যে বিষয়গুলোতে আপনারা ব্যতিব্যস্ত, যে সমস্যাগুলো থেকে আপনারা রেহাই চান, কেন এত তাড়াতাড়ি আপনাদের জীবনে এই সমস্যা চলে আসছে, কেন এর জন্য ডক্টর দেখানোর পরও আপনারা ভালো হচ্ছেন না, মেডিসিন খাওয়ার পরেও সম্পূর্ণভাবে সমস্যা মুক্ত হতে পারছেন না, মেডিসিন ছাড়ার পর আবারও সমস্যা যদি ফিরে আসে বা শেষ পর্যন্ত যদি অপারেশনের পরামর্শ আপনাকে দেওয়া হয়, তাহলে সেই রোগগুলো নিয়ে আপনি চিন্তিত হবেন না তো আর কে চিন্তিত হবে? চিন্তার মতনই কিন্তু বিষয়। তবে হ্যাঁ, আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন। সতর্কতা সবসময় আমাদের কিন্তু ভালো দিকে নিয়ে যায়। আজকেও আপনাদের জন্য বেশ কিছু সতর্কতা নিয়ে আমরা আলোচনা করব, আপনাদের ভালো থাকার বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করব। এবং আপনারা যদি কোনো সমস্যায় ভোগেন এবং সেই সমস্যার বা সেই ডিজিজের যদি আপনারা একটা প্রপার সলিউশন চান, তবে অবশ্যই আপনারা কিন্তু কথা বলতে পারেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এই সংস্থার অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস সুলতানা। প্রথমেই ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং আজকেও মানে অনেক বিষয় নিয়ে আমরা আলোচনায় চলে আসবে, এই কারণে যেহেতু আপনারা ফোন করবেন, আপনাদের সমস্যার সলিউশন করতে হবে। কিন্তু তার মধ্যে একটি বিষয়, সেটা হচ্ছে আর্থারাইটিসের সমস্যা, অস্থির সমস্যা। অনেক ক্ষেত্রে আপনারা বাত বলেও কিন্তু এটাকে বলে থাকেন, তবে ডাক্তারি পরিভাষায় যদি এটাকে আমরা আর্থারাইটিস বলে থাকি, তবে এটার কিন্তু অনেকগুলো প্রকারভেদ রয়েছে। প্রথমে ম্যাডামকে বলবো, আজকে সম্পূর্ণ আর্থারাইটিস নিয়ে তো আলোচনা করা সম্ভব না, বা পুরো বাত চ্যাপ্টারটা নিয়েও আলোচনা করা সম্ভব নয়। ঠিক কোন দিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি? আমরা বেসিক্যালি আজকে অস্টিও আর্থ্রাইটিস নিয়ে আলোচনা করছি, যেটা আমরা মোস্ট অফ পেশেন্ট পেয়ে থাকি। মানে 50% পেশেন্ট ওই প্রবলেমটা নিয়ে আমাদের কাছে আসে। তো অস্টিও আর্থ্রাইটিসটা কি সেটা নিয়ে আমি একটুখানি বলতে চাই আজকে। একদম। বেসিক্যালি এটা আমাদের 40 থেকে 50 বছরের মধ্যে পেশেন্টরা আসে, এই কমপ্লেনটা করে যে পায়ে হাঁটুতে অনেক ব্যথা হচ্ছে, বা হাঁটুতে খটখট একটা আওয়াজ হচ্ছে, শব্দ হচ্ছে কোনো, বা ফুলে গেছে, বা হাঁটতে গিয়ে আপনার মানে হচ্ছে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, তো বা লক হয়ে গেছে, এই প্রবলেমগুলো নিয়ে আসে। তো এটাতে কি হয়, বেসিক্যালি এটা একটা ডিজেনারেটিভ চেঞ্জেস হয়ে যায় আমাদের হাঁটুতে। দীর্ঘদিন ধরে হয়তো কোনো ভারী কাজ, বা আমাদের ওভারওয়েট, বা অত্যাধিক লেভেলে হার্ড ওয়ার্কিং যদি হয়, তো সেক্ষেত্রে এই প্রবলেমগুলো আমাদের ফেস করা যায়, মানে পেশেন্ট আমরা পেয়ে থাকি এই প্রবলেমগুলো নিয়ে। তো এখানে কি হয় যে আমাদের দুটো হাঁটুর মধ্যে যে আমাদের ফ্লুইডটা থাকে, মানে সাইনোভিয়াল ফ্লুইড, তো সেটা শুকিয়ে যায় আস্তে আস্তে, তো যার ফলে এই প্রবলেমগুলো কিন্তু সৃষ্টি হয়। একদম। তো এই সমস্যায় আপনিও কিন্তু ভুক্তভোগী হতে পারেন। হতে পারে আপনার মনে হচ্ছে যে পায়ে একটা ব্যথা শুরু হচ্ছে এবং এর প্রপার সলিউশন আমাকে পেতে হবে। তাহলে আপনার জন্য কিন্তু আজকে অস্টিও আর্থারাইটিস নিয়ে আমরা কথা বলছি। বয়সটাও আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনে নিয়েছেন যে 40-এর পর থেকে মূলত এই সমস্যা কিন্তু তৈরি হয়। যদিও আজকাল সমস্যা আসার কোনো কিন্তু বয়স নেই, যে কোনো বয়সে কিন্তু আপনাদের হাঁটু ব্যথা স্টার্ট হয়ে যেতে পারে। তবে ম্যাডামকে ঠিক এই প্রশ্নটা আরেকটু করবে, এই যে অস্টিও আর্থারাইটিসের কথা বলছেন, এটার কি এরকম কোনো ব্যাপার আছে যে মেয়েদের বেশি হয় তুলনামূলকভাবে ছেলেদের কম হয়, নাকি উভয় লিঙ্গের মধ্যে সমস্যা দেখা যায়? উভয় লিঙ্গের মধ্যেই হয়ে যায়, এমন কোনো ব্যাপার নয় যে শুধু মেয়েদেরই হয় ছেলেদের হয় না, সেটা নয়। অ্যাকচুয়ালি যারা অত্যাধিক লেভেলে হার্ড ওয়ার্কিং করুন, ধরুন সিঁড়ি ভাঙছে, বা বেসিক্যালি দেখা যায় মেয়েরা এই প্রবলেমটা নিয়ে বেশি ফেস করছে, কারণ ওরা অত্যাধিক লেভেলে হার্ড ওয়ার্কিং করুন, বা সিঁড়ি ভাঙা বলুন, বা অত্যাধিক লেভেলে ওভারওয়েট, যেটা সেটাও কিন্তু একটা ভার গিয়ে আমাদের হাঁটুর উপরে পড়ে। ঠিক আছে, তো এই প্রবলেমগুলো ছেলেদের তুলনায় মেয়েদের একটু বেশি ফেস করে। তো এখানে কি হয় যে আমাদের হাঁটু যেটা উপরের দিকে, ধরুন পুরো পায়ের যে ফিমারের নিচের দিকে এবং টিবিয়ার উপরের দিকে যে আমাদের একটা হাড় রয়েছে, যেটা কার্টিলেজ আমরা বলি, যেটাকে গার্ড হিসেবে ইউজ হয় আর কি, যাতে আমাদের দুটো হাঁটুর মধ্যে ঘর্ষণ না খায়। এবং এই অস্টিও আর্থ্রাইটিসের কি মধ্যে কি হয়, যেটা এই যে কার্টিলেজটা ওটা ক্ষয় হতে থাকে, আর যার ফলে অনেক সময় ডক্টররা বলে থাকেন যে হাড় ভাঙতে শুরু হয়েছে। হাড় ভাঙতে শুরু হয়েছে মানে এটা কি হয় যে কার্টিলেজ ওটার কিন্তু ক্ষয় হতে শুরু হয়, তার ফলেই কিন্তু এই প্রবলেমগুলো শুরু হয়। তো এই কার্টিলেজের ক্ষয়ের ফলে কখনো কখনো পেশেন্ট এসে কমপ্লেন করে যখন একটা ইরিটেড সৃষ্টি হচ্ছে, ইরিটেড একটা ভাব হচ্ছে, বা হাঁটাচলা করতে গিয়ে একটা শব্দ পাচ্ছে, এই প্রবলেমগুলো পেশেন্ট কিন্তু এসে আমাদের কাছে কমপ্লেন করে যে হাঁটতে গিয়ে আমরা লক হয়ে যাচ্ছে হাঁটুটা, বা হয়তো বা একটা ইরিটেশন যে সৃষ্টি হচ্ছে, তার ফলে ওটা মানে অস্বস্তিকর ভাব ফিল হচ্ছে।
একদম। যে কোনো রোগের ক্ষেত্রেই বা যে কোনো পেশেন্টের ক্ষেত্রেই একটা গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু থাকে ডায়েট। অর্থাৎ আপনি যদি সঠিকভাবে আপনার খাবার নির্বাচন করেন, সঠিক একটা ডায়েট তালিকা যদি আপনি বেছে নেন, তবে কিন্তু দীর্ঘদিন আপনি সুস্থ থাকতে পারবেন। সব রোগের ক্ষেত্রে কিন্তু আমরা আলোচনা করতে পারবো না বা প্রত্যেকের জন্য আজকে ডায়েট আমরা বলতে পারবো না। তবে ম্যাডামের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে, যেহেতু ডায়েটের দিকটাও আপনি এক্সপার্ট, আপনি এই বিষয়ে আপনার পেশেন্টদের একটা সুপরামর্শ দিয়ে থাকেন। যারা অস্টিও আর্থারাইটিস বা অস্থির সমস্যায় ভুগছে, মানে তাদেরও কি একটা আলাদা করে ডায়েট চার্ট হতে পারে? প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে আমরা একটা আলাদা ডায়েট প্রোভাইড করে থাকি। তবে অস্টিও আর্থারাইটিস ক্ষেত্রে যে ডায়েট অফ প্রিন্সিপাল যেটা আমরা বলে থাকি, তো এখানে কি করতে হয়, পেশেন্টদের আমরা সবসময় বলে থাকি যে কার্বোহাইড্রেট যে ইনটেক করছে সেটা লেভেলটা লো করতে হবে এবং ফ্যাটের যে লেভেলটা সেটাকেও লো করতে হবে, ঠিক আছে। আর যে ক্যালসিয়াম রিচ ফুডগুলো, যেমন ধরুন আপনি বাঁধাকপি বা যেমন ধরুন আপনি কলিফ্লাওয়ার যেটা বলি, তো এগুলো কি হয় কি আমাদের যে গ্যাসের প্রবলেমটা, গ্যাস ফর্মেশন, সেই প্রবলেমগুলো যে ফুডগুলো আপনারা খেয়ে বাড়বে সেই ফুডগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। যেমন ধরুন ফুলকপি, বাঁধাকপি বা বেগুন কুমড়ো, এগুলো খেয়ে গ্যাস ফর্মেশনটা বেশি হয়, তো এগুলো আপনাকে কম করতে হবে। আর ক্যালসিয়াম রিচ ফুড যেগুলো আছে, ভিটামিন ডি রিচ ফুড বা ভিটামিন ই রিচ ফুড যেগুলো আছে, সেগুলো কিন্তু আপনাকে বেশি করে ইনটেক করতে হবে। তো ক্যালসিয়াম রিচ ফুডগুলো কেন ইনটেক করি কি আমাদের বোন যেটা সেটা হচ্ছে স্ট্রং হবে, তো সেক্ষেত্রে এই আর্থ্রাইটিসের প্রবলেমটা একটুখানি কমবে, তাই জন্য আমরা ক্যালসিয়াম রিচ ফুডগুলোকে বেশি করে ইনটেক করতে বলি। একদম, আমরা ঠিক এই বিষয়ে আবারও ফিরবো, কারণ একটু ডায়েটের দিকে নজর কিন্তু রাখার প্রয়োজনীয়তা রয়েছে। শুধুমাত্র আপনার অসুখ, আপনাকে ওষুধ খেতে হবে আর ওষুধ খেতে হবে, এটাই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের শেষ কথা নয়। আপনাকে প্রপার ডায়েটও মেনটেন করতে হবে, আপনাকে বলে দেওয়া রুটিন ফলো করতে হবে, আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, তার পাশাপাশি মেডিসিন এবং পঞ্চকর্মার সহযোগিতা নিতে হবে। তবে এই মুহূর্তে কে আছেন? নমস্কার। নমস্কার দিদি, আমি গড়িয়া থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম? বলতে কথা কি, যে মাঝখানে হলো ডান হাঁটুটা যন্ত্রণা করছে, ডান হাঁটু। আচ্ছা, আপনি কোন এক্সরে করিয়েছেন? ডান হাঁটুটা কেন যন্ত্রণা করছে? কোথাও হয়তো লেগেছে আপনার বা আপনার? এক্সরে করিনি, আমি টুকটাক ওষুধ খেয়েছি, কিন্তু খাওয়ার পরে মাঝে মাঝে হচ্ছে। মানে ডাক্তার দেখে ওষুধ খেয়েছেন না নিজে কিনে খেয়েছেন? ডাক্তার দেখে খেয়েছি। আচ্ছা, মানে আপনি কোন এক্সরে করিয়েছিলেন? না, এক্সরে করা হয়নি। আচ্ছা, তো আপনি যে শুধুমাত্র হাঁটুতে লেগেছে, মানে লেগেছিল কি আগে আপনার কখনো? না না, আগে কোনো লাগেনি, কিছু হয়নি। ঠিক আছে, আমি বলছি। শুনুন, আপনি হচ্ছে কি না আগে একটা হাঁটুর এক্সরে করান। আপনি আগে হাঁটুর এক্সরে করিয়ে আপনি আগে জানুন যে আপনার প্রবলেমটা কি হয়েছে হাঁটুতে। আপনার শুধু ব্যথা হচ্ছে বলে আপনি পেন ক্লিয়ার খেয়ে নিচ্ছেন, ব্যথাটা কমে যাচ্ছে, একটা টাইম পরে আবার সেই ব্যথাটা ফিরবে, এটা কিন্তু কোনো সলিউশন নয়। আপনি আগে একটা এক্সরে করান, আপনি জানুন আপনার ডায়াগনোসিসটা কি হচ্ছে, মানে আপনার প্রবলেমটা কি হচ্ছে সেটা আপনি আগে জানুন, তারপরেই কিন্তু ট্রিটমেন্ট নেবেন। বিকজ এই অত্যাধিক লেভেল আপনি যে ব্যথা বড়ি খাচ্ছেন সেটা কিন্তু একটা টাইম পরে গিয়ে আপনার একটা সাইড এফেক্ট হবে, তখন হয়তো কিডনি বা হার্ট এগুলোর উপর এফেক্ট করবে। তো এই যে পেন ক্লিয়ার আপনি খাচ্ছেন এটা বন্ধ করুন, একটা এক্সরে প্লেট করান, এক্সরে রিপোর্ট করিয়ে সেই রিপোর্টটা নিয়ে আপনি একবার ভিজিট করুন, যে প্রবলেমটা হচ্ছে সেটা আমরা আপনাকে দেখে সঠিক একটা ট্রিটমেন্ট দেবো। এখন যেটা আপনি করবেন, যে অত্যাধিক লেভেলে যে গ্যাস ফর্মেশন হয় যে ফুডগুলো, ফুলকপি, বাঁধাকপি বা বেগুন কুমড়ো, এগুলো আপনি এখন বন্ধ করুন। আর একটুখানি গরম তাওয়াতে একটা কাপড় দিয়ে ওটা একটু গরম করে আপনি হাঁটুতে একটু শেক করুন বা একটু রোদে বসুন সকালবেলা। এগুলো করলে আপনি হয়তো বা একটু ব্যথাটা আপনার কমবে, আপনি একটু রিলিফ ফিল করবেন। আর বাকি এক্সরে রিপোর্টটা নিয়ে আপনি একবার আমাদের চেম্বারের নিয়ারেস্ট চেম্বারে ভিজিট করলে আমরা আপনার সঠিক ট্রিটমেন্ট যেটা হবে সেটা আপনাকে বলে দেবো। একদম। তার পাশাপাশি যেহেতু ডায়েটের দিকটা নিয়ে একটু আলোচনা করছি, ম্যাডামের কাছে এই প্রশ্নটা করব। অনেক ক্ষেত্রে আমার মনে হচ্ছে আমি একজন মহিলা, আমার 40 বছর হয়ে গিয়েছে, চলো আমার ক্যালসিয়াম কমে যাচ্ছে, পাশেই আমার মেডিসিন শপ রয়েছে, আমি ক্যালসিয়ামের কিছু ওষুধ এনে কাউকে কিছু পরামর্শ না নিয়ে, মানে কোনো ডক্টরের অভিজ্ঞ মানুষের পরামর্শ না নিয়ে আমি খেতে শুরু করে দিলাম, এটা কি ঠিক নাকি বেঠিক? শুনবো। একদমই নয়। ক্যালসিয়াম রিচ আপনি যে বলছেন ফুডগুলো, সেগুলো আপনি ইনটেক করুন, সেগুলোতে কোনো সমস্যা নেই। কিন্তু ক্যালসিয়াম রিচ যে বড়িগুলো আপনি ওটা অত্যাধিক লেভেলে খেয়ে গেলেন, হয়তো একটা টাইম পরে কোনো সমস্যা হবে না, কিন্তু অত্যাধিক লেভেলে ক্যালসিয়াম ডিকম্পোজিশন হয়ে যাবে। তার ফলে কি হবে যে আপনার ডিকম্পোজিশন হওয়ার ফলে যে গলব্লাডার স্টোন বা এগুলোও কিন্তু হতে পারে। তো আপনি নিজের মতো করে ক্যালসিয়াম বড়ি অত্যাধিক লেভেলে খেয়ে গেলেন, সেটা কিন্তু ঠিক নয়। মানে ক্যালসিয়ামের ওষুধ খেলাম আর ভীষণ আমার হাড়গো স্ট্রং হয়ে গেল, সেরকম কোনো ব্যাপার নেই। ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে কিন্তু আপনার এই যে গলব্লাডার স্টোন বলুন বা অ্যাঙ্কেলে যে ছোট ছোট একটা হাড় বেড়ে যাওয়ার এই প্রবলেমগুলো কিন্তু হতে পারে। তো এটা অত্যাধিক লেভেল একদমই সঠিক নয়। সঠিক ট্রিটমেন্ট এবং প্রপার আপনার ডায়াগনোসিস হবে, আপনার যে রিপোর্ট তার উপর বেস করে কিন্তু আমরা সেটাকে সাজেস্ট করব। একদম। তবে কে আছেন আমাদের সাথে একটু দেখবো। নমস্কার। নমস্কার, আমি সলভ থেকে প্রেয়সী বলছি। হ্যাঁ বলুন বলুন।
আমার সমস্যা বলতে মানে হঠাৎ করে না আজকে ঘুম থেকে ওঠার পর সকালবেলা না ঘাড় থেকে পুরো একদম শিরদাঁড়াতে টান ধরছে, মানে আমি মাথাটা কোনো দিকে মুভমেন্ট করতে পারছি না। যে কোনো কাজ করতে গেলে কোনো কোনো সময় সহজে করতে পারছি মুভমেন্ট, আবার কোনো কোনো সময় প্রচন্ড টান লাগছে। আচ্ছা, হয়তো আপনি ঝুঁকতে গিয়ে বা হয়তো আপনি বাস থেকে নামতে গিয়ে এরকম করে আপনার হয়তো বা লেগেছে, এটা কি আপনার মনে আছে? না সেটা তো মনে নেই, কিন্তু মানে আজকে ঘুম থেকে ওঠার পর থেকে সকাল থেকে এটা হচ্ছে, মানে কোনো দিকে মুভমেন্ট করতে পারছি না। আচ্ছা, আপনি এখন যেটা করবেন যে আপনি একটুখানি ওটাকে শেক করুন, ঠিক আছে? একটু গরম তাওয়াতে হ্যাঁ, একটু গরম তাওয়াতে একটা কাপড় দিন, সেটাকে একটু গরম করে আপনি আপনার ঘাড়ে একটুখানি শেক করুন, ঠিক আছে? আর এটা আপনি আপাতত করুন। আর যেটা হচ্ছে যে রোদে একটুখানি বসে ওটাকে একটুখানি ম্যাসাজ করুন, একটা অয়েল দিয়ে ওটা একটুখানি ভালো করে ম্যাসাজ করুন, যার ফলে এটা আপনার হয়তো কমবে। আর যদি আপনার সার্ভাইকাল স্পন্ডালাইটিসের মতো প্রবলেম থাকে বা আপনার যদি হিস্ট্রিতে থাকে বা আপনার যদি এটা ফিল হয় বা আপনার যদি চোখে প্রবলেম হচ্ছে বা মাথায় প্রবলেম হচ্ছে, হঠাৎ করে মাথাটা ঘুরে যাচ্ছে, এগুলো প্রবলেম যদি আপনার হয়, তাহলে আপনি একটা এক্সরে করান, আপনি দেখবেন হয়তো আপনার সার্ভাইকাল স্পন্ডালাইটিসের মতো প্রবলেম রয়েছে। তো আপনি এই যে বালিশে ঘুমোচ্ছেন, এই যে বালিশটায় ঘুমোচ্ছেন, এটা একদম পাতলা বালিশ হবে আপনার, আদারওয়াইজ আপনি বালিশ ছাড়া ঘুমোলে আপনার সেটা আরো বেটার হবে আপনার জন্য। তো এগুলো আপনি করুন। আর যদি আপনি সঠিক জানতে চান তাহলে কিন্তু আপনাকে এক্সরে রিপোর্ট করাতেই হবে। একদম। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে ফোন করে কিন্তু আপনার সাথে যোগাযোগ স্থাপন করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি বেলা থেকে মিনু ডাক্তার বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? আমি না ম্যাডামের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ ম্যাডাম শুনছেন, আপনি বলুন কি প্রবলেম। আমি বলছি কি যে আমার ওয়েটটা না অনেক বেড়ে গেছে ক বছরের মধ্যে, 5-6 বছরের মধ্যে। আমার হাইটটা 5'5", আর আচ্ছা 3 আচ্ছা 5'3", আর ওয়েটটা? ওয়েটটা হচ্ছে 82 কেজি হয়ে গেছে, আগে ছিল 53 কেজি। ঠিক আছে, আপনার কি পাস হিস্ট্রি রয়েছে, মানে আপনার ফ্যামিলি থেকে সবাই ওবেসিটি ওকে করে আছে? হ্যাঁ, এমনি আপনার পরিবারে কেউ কি এরকম মোটা সোটা বা একটু ওয়েট বেশি এরকম আছে? না না না। আচ্ছা ঠিক আছে, তাহলে হয়তো সব মোটামুটি আছে, খুব একটা মোটাও না। আচ্ছা, আর আমি মাঝে আমি না নার্ভের ওষুধ খেয়েছিলাম। এটা আপনার সাইড এফেক্টের জন্য হতে পারে, ঠিক আছে? আমি বলছি, আপনি শুনুন। প্রবলেম যেটা হয় যে আমাদের যদি হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যায় বা শুধুমাত্র ধরুন ওবেসিটিটা কেন হচ্ছে, নিশ্চয়ই কোনো রিজন আছে। ধরুন আপনার যে এক্সারসাইজ বা আপনার যে মুভমেন্ট সেটা হয়তো আগের থেকে অনেক কমে গেছে। উনি এখনই যেটা বললেন যে নার্ভের ওষুধ খেয়েছেন, অনেক দিন ধরে যে নার্ভের ওষুধ খেয়েছে, তার একটা সাইড এফেক্টের জন্য কিন্তু এই ওবেসিটিটা আপনার যে ওভারওয়েটটা সেটা আপনার আস্তে আস্তে হবে। তো আর যদি আপনার হরমোনাল ইমব্যালেন্স থাকে বা ধরুন আপনার পিসিওএস বা এই যে প্রবলেমগুলো যদি আপনার হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনার ওবেসিটিটা বাড়বে। তো আপনি এখন ডেইলি এক্সারসাইজ করতে হবে আপনাকে। আর যে আপনি বলেন নার্ভের মেডিসিন খেয়েছেন, এগুলো কিন্তু স্টেরয়েডের একটা পার্ট হয়ে থাকে। তো এইগুলো মেডিসিন খেলে আপনার কিন্তু ওভারওয়েট হয়ে যাবে, সেটাতে আপনি আটকাতে পারবেন না যতই মানে আপনি এক্সারসাইজ করুন বা আপনি হাঁটাচলা করুন। তো আপনাকে এই যে নার্ভের মেডিসিনগুলো এগুলো আপনাকে বন্ধ করতে হবে, একটা নর্মাল ওয়েতে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে। আর আপনাকে লাইফস্টাইলটা আপনি লো কার্বোহাইড্রেট ফুড এখন আপনি ইনটেক করবেন, লো ফ্যাট ফুডগুলো ইনটেক করবেন কম। তো এইগুলো আপনাকে এখন লাইফস্টাইলটা মেনটেন করতে হবে। রোজ আপনি আধা ঘন্টা করে হাঁটাচলা করুন, আপনি এক্সারসাইজ করুন, এগুলো আপনি করুন। সকালে উঠুন, অত্যাধিক লেভেলে ঘুমাবেন না বা রাতে অনেক দেরি করে ঘুমোতে যাবেন না। লাইফস্টাইলটা কিন্তু বিগড়ে গেলে আপনার ওভারওয়েট হবে, সেটা আপনি আটকাতে পারবেন না। এবং যে নার্ভের মেডিসিনগুলো খাচ্ছেন সেগুলো বন্ধ করুন, একটা নর্মাল ওয়েতে ট্রিটমেন্ট নিন, তারপরে লাইফস্টাইলটাকে মেনটেন করুন, খাদ্য অভ্যাসটাকে চেঞ্জ করুন, তাহলেই কিন্তু আপনি ওবেসিটি যে প্রবলেমটা ভুগছেন সেটা নর্মাল হবে। একদম। পাশাপাশি ম্যাডামের থেকে আরেকটু জানতে চাইবো যে অনেক ক্ষেত্রে অনেকে আমরা এই পরিভাষাগুলো বুঝি না, ভিটামিন ডি বলতে কি বোঝায় বা কি কি খাবার আমার বা কি কি নাটস আমার খাওয়া উচিত, একটু যদি ম্যাডাম বলে দেন একটু। আমরা সবসময় বলে থাকি যে অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে যে কথাটা হচ্ছে কি ক্যালসিয়াম রিচ ফুডগুলো খান। তো ক্যালসিয়াম রিচ ফুডগুলো খান, এগুলো আমরা বলে থাকি। আমজনতা যেটা করেন ভুল, যে ওটা কোথা থেকে জেনে যায় কি ক্যালসিয়াম রিচ, কিন্তু ক্যালসিয়াম রিচ ফুডগুলো কোনগুলো সেগুলো কিন্তু একটুখানি ভুল হয়ে যায়। তখন ক্যালসিয়াম রিচ ফুডগুলো আমি এখন যদি বলি তাহলে আমি বলবো যে আপনার পালং শাক যেটা, ওটা কিন্তু অনেক লেভেলে ক্যালসিয়াম রিচ হয়, বা মিল্ক বা মিল্ক প্রোডাক্টগুলো এগুলো কিন্তু ক্যালসিয়াম রিচ ফুড, এগুলো আপনি খান। আবার আপনি ধরুন ভিটামিন ডি রিচ বলতে আপনার পেঁপে বা আপনি ধরুন কি বলবো পেঁপে বা কমলা লেবু বা আপনি এই যে ফুডগুলো রয়েছে, বা আপনি নাটসের মধ্যে যদি বলেন যে আমি বলবো আলমন্ড, সিয়া সিড বা আপনি ফ্ল্যাক্স সিড, এগুলো খান, এগুলো খুব অ্যান্টিঅক্সিডেন্টের। তো এই যে অ্যান্টিঅক্সিডেন্টের সোর্সগুলো সেগুলোতে কি হবে যে আপনার যে হাঁটুতে প্রবলেম হচ্ছে, ইনফ্লামেশন বা আপনার পেন, এগুলো আপনার কমাবে।
তো একটা প্রপার খাদ্যাভ্যাস, একটা প্রপার ট্রিটমেন্ট সবকিছু নিয়ে কিন্তু আপনি সুস্থ থাকবেন। তো এগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে মাথায় রাখতে হবে। বহুদিন আগে পায়ে ব্যথা পেয়েছিলাম, কিন্তু তখন তেমন টের পাইনি। এখন মনে হচ্ছে হাঁটু ব্যথাটা আবারও ফিরে আসছে। এই কথাটা আমাদের, এই কথাটা আপনাদের, প্রত্যেক দিন এই ফোনগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। ম্যাডামের থেকে এই প্রশ্নটাই করব, পুরনো কোনো ব্যথা কি আবারও ফিরে আসতে পারে অস্টিওআর্থ্রাইটিসের রূপ দিয়ে? অবশ্যই। আপনি যদি সঠিক ট্রিটমেন্ট না করিয়েছেন, কখনো দেখা গেছে যে পেশেন্ট আমরা পেয়েছি যে নি রিপ্লেসমেন্ট করে এসেছে, তারপরেও কিন্তু পেশেন্ট আমাদের কাছে এসেছে কিন্তু সেম প্রবলেম ফেস করছে। নি রিপ্লেসমেন্ট করা হয়তো 3-4 বছর ভালো আছে, তারপরেও প্রবলেমগুলো সে ফেস করছে। তখন আমরা কি করি যে বা অনেক পেশেন্ট যেমন হাঁটুতে ব্যথা করছে, আগে যে ফোন কল পেলাম, তো অনেকদিন ধরে যে মেডিসিন খাবেন তখন কিন্তু ঠিক হয়ে যাবে, তারপরে কিন্তু আবার 1 বছর 2 বছর পরে আবার সেই প্রবলেমে ফেস করবেন। তো আপনাকে একটা রুট থেকে ট্রিটমেন্টটা করতে হবে। এটা কিন্তু রুট থেকে যদি আপনি ট্রিটমেন্ট করেন বা আপনার যে ডেফিসিয়েন্সির ফলে এই প্রবলেমগুলো হচ্ছে, যেমন ভিটামিন ডি বা ক্যালসিয়াম রিচ আমি বললাম, তো এইগুলো ফুড আপনাকে ইনটেক করতে হবে। ভিটামিন ডি এর সবথেকে ন্যাচারাল সোর্স যেটা হচ্ছে সেটা হচ্ছে রোদ। আমাদেরকে রোদে বসতেই হবে সকালবেলায়, তাহলে কিন্তু যে ভিটামিন ডি এর যে ডেফিসিয়েন্সি সেটা কিন্তু একটুখানি কমবে। তো আপনার লাইফস্টাইলটা, খাদ্য অভ্যাসটা, আপনার সঠিক একটা ট্রিটমেন্ট, রুট থেকে ট্রিটমেন্ট নেবেন, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো থেকে আপনি হয়তোবা বেরিয়ে আসতে পারবেন। একদম। খুব হাইফাই কোনো লাইফস্টাইলে আপনাকে যেতে হবে না, খুব সাধারণ কিছু জিনিস ম্যাডাম বললেন। পালং শাক খান না, একটু পেঁপে খান না, আলমন্ড বাদাম, আপনি চিয়া সিড নাও চিনতে পারেন, নাও জানতে পারেন, আলমন্ড বাদাম তো আপনি জানেন, তো সেগুলো একটু বেশি করে খান না, একটু দুধ খান না, তাহলেও কিন্তু ভিটামিন ডি বা রোদে বসিয়ে একটুখানি হালকা করে, তা সেটাও কিন্তু আমাদের শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এর যোগান দেয়। তবে এই মুহূর্তে কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি পাঁশকুড়া থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি প্রবলেম? প্রবলেম বলতে আমার না মানে খুব মেন্টালি আমি ডিপ্রেসড। কেন? বুঝতে পারছি না সেটাই। মানে বয়স কত তোমার? 22 বছর। পড়াশোনা করছো? গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তো ডিপ্রেশনে ভুগছে। আচ্ছা, ডিপ্রেশনে ভুগছেন, এটার কোনো রিজন আছে? মানে আপনার সাথে কোনো হয়তো রিসেন্ট কোনো প্রবলেম হয়েছে যেটার জন্য আপনি ডিপ্রেশনে ভুগছেন, বা আপনি আপনার পড়াশোনা নিয়ে বা আপনি আপনার পার্সোনাল লাইফ নিয়ে হতে পারে আপনি ডিপ্রেশনে? পড়াশোনা বলতে মানে ওই চাকরি বাকরির জন্যই মানে একটু গ্রাজুয়েশনের পরে এটা একটা খুব বড় একটা ইস্যু হয়ে থাকে আমাদের সবার মধ্যেই। তো আপনি এখন কি করবেন যে আপনি যেটা করছেন সেটাকে আপনি একটু কম করুন। মানে যে টেনশনটা করছেন, টেনশন করেই তো সবকিছু সলভ হয়ে যাবে না, সেটাকে আপনি কম করুন। আপনি একটা কাজ করুন, রোজ সকালে উঠে বা আপনি ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা আগে আপনি একটুখানি মেডিটেশন করুন। আপনি মেডিটেশন করে তারপরেই ঘুমোতে যাবেন, তাহলে যে ইনসোমনিয়ায় যে ভুগছেন, রাত্রিবেলায় যে ঘুম হচ্ছে না, সেই প্রবলেমটা হয়তো বা একটু সলভ হবে। বা আপনি রাত্রিবেলাতে ঘুমানো যাওয়ার টাইমে একটুখানি দুধ খান, দুধ খেয়ে তারপরে আপনি ঘুমোতে যান, তাহলে কি আপনার ব্রেনটা একটুখানি সার্ভ থাকবে, আপনি নিশ্চিন্তে ঘুমোতে যাবেন। এবার মেডিটেশনটা আপনি অবশ্যই করবেন রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে। আর যেটা আপনি বললেন যে যে টেনশনটা বা এই ডিপ্রেশনটা, এটা কিন্তু বাইরের কেউ আপনাকে হেল্প করতে পারবে না। যতক্ষণ না আপনি নিজের থেকে চাইবেন ততক্ষণ কিন্তু এই মেডিটেশন বা এই যে প্রবলেমগুলো বলেন এগুলো কিন্তু সলভ হবে না। তো আপনাকেই চাইতে হবে। আর আপনি যদি চাইছেন যে হয়তো এখন ডিপ্রেশন বা পরে কোনো সাইকিয়াট্রিক দেখালেন, তখন কিন্তু এই মেডিসিনগুলো আপনার সাইড এফেক্ট করবে। তো কোনো সাইকিয়াট্রিককে না দেখিয়ে আপনি একটা নর্মাল ওয়েতে ট্রিটমেন্ট করুন, আপনার ব্রেনকে শান্ত রাখুন, মেডিটেশন করুন, এগুলো আপনাকে হেল্প করবে এগুলো থেকে বেরিয়ে আসার জন্য। একদম। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কিন্তু বহু ক্ষেত্রে আপনাদের এটাও বলে দিয়ে থাকে যে কি ধরনের মেডিটেশন করা উচিত, কি ধরনের প্রাণায়াম করা উচিত বা কি ধরনের যোগা করা উচিত। এগুলোর মধ্যে দিয়ে গেলেও কিন্তু আপনি আপনার সমস্যার সমাধান পাবেন। যখন নীলাঞ্জনা ম্যাডামও থাকেন বা যখন কিন্তু আমাদের বি শর্মা এনবিপি স্যার যখন থাকেন, তখনও কিন্তু তারা কিন্তু আপনাদের বারংবার বলে দিয়ে থাকে যে অনুলোম বিলোম জাতীয় বা একেবারে মনস্থির করা কিছু এক্সারসাইজ আপনারা করুন। এগুলো কিন্তু ডিপ্রেশনের হাত থেকে আমাদের অনেকটা কিন্তু রেহাই দেয়। আর ডিপ্রেশন কিন্তু ওই উড়ো উড়ো কোনো রোগ না, এটা কিন্তু জাঁকিয়ে বসতে পারে, একটা বড় সমস্যা আপনার জন্য তৈরি করতে পারে। তাই তোমাকে বলবো যে এক্ষুনি ফোন করলে, তুমি যদি চাও তুমি তোমার কাছাকাছি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পৌঁছে যাও, ম্যাডাম বা স্যারদের সঙ্গে কথা বলো এবং জানো তোমার ডিপ্রেশনে থেকে বের হওয়ার জন্য তোমাকে ঠিক কি কি উপায়গুলো অবলম্বন করতে হবে। সবসময় মেডিসিন খাওয়ার দরকার নেই, কিছু কিছু উপায়ও কিন্তু এখান থেকে বলে দেওয়া হয়। আমাদের এখানে যে উপায়টা রয়েছে আপনার ন্যাচারাল ওয়েতে, আমাদের একটা পঞ্চকর্মা থেরাপির মধ্যে পার্ট রয়েছে শিরোধারা, ঠিক আছে? তো সেটা করলে হয়তো বা আপনি যে প্রবলেমটা ফেস করছেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। একদম। আর আমি কিন্তু ফোন নাম্বার এবং কোথায় কোথায় চেম্বার রয়েছে নিশ্চয়ই বলে দেবো আপনাদেরকে, তবে তার আগে কে আছেন একটু দেখে নেবো। নমস্কার। নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছিলাম, অশোক মন্ডল। হ্যাঁ বলুন বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে
এই রাতের বেলা ঘুমাচ্ছি, ঠিক রাত মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে, তারপর আর ঘুমই হচ্ছে না। বয়স কত? বয়স এই 28 প্লাস হবে। 28 প্লাস। আচ্ছা, আপনার লাইফস্টাইল মানে আপনি ধরুন কোন জব করছেন, আপনি কি করেন? কম্পিউটারে কাজ হয়। আচ্ছা, ঠিক আছে। আপনার যদি হাই প্রেসার বা হাই সুগার কোনো কিছু প্রবলেম থাকে, সেটার জন্য তার সাইড এফেক্টেও আপনার এই ঘুম যে আসছে না, সেটা আপনার হতে পারে। আপনি রোজ মেডিটেশন কিন্তু করবেন। আপনি রোজ সকালে ঘুম থেকে উঠে বা ঘুমোতে যাওয়ার আগে আপনাকে অবশ্যই আধা ঘন্টা মেডিটেশন করুন। আপনি শান্ত মাথাতে একটু ঘুমোতে যান। আর আমি যেটা বললাম যে এমবিতে যেটা রুট থেকে ট্রিটমেন্ট আছে, আপনি কোনো সাইকিয়াট্রিস্টকে না দেখিয়ে আমাদের এখানে একটা পঞ্চকর্মা থেরাপি বলে একটা পার্ট রয়েছে। তো তার মধ্যে একটা পার্ট রয়েছে শিরোধারা, ঠিক আছে? তো এই শিরোধারা এটা করার পরে আপনার ব্রেনকে শান্ত থাকবে এবং আপনার যে প্রবলেম বললেন যে ডিপ্রেশন বা ইনসোমনিয়া, আপনার ঘুম হচ্ছে না, তো এইগুলো থেকে আপনি বেরিয়ে আসবেন। তো আপনি এখন কি করবেন যে বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই ফুডগুলো আপনি একটু অ্যাভয়েড করুন। কি হয় কি, আমাদের শরীর যদি গরম হয়ে যায় তাহলে এই যে ঘুম আসছে না বা এই প্রবলেমগুলো আপনার কিন্তু হয়ে থাকবে। তো অ্যাসিডিটি ফর্মেশন হবে, এরকম ফুডগুলোকে আপনি একটুখানি অ্যাভয়েড করুন। একদম। এবং তার পাশাপাশি চট করে বলে রাখবো, এত ভালো ভালো সাজেশন একটা অনুষ্ঠান থেকে যতটা আপনাদের জানানো সম্ভব জানানো হয়, কিন্তু সময় তো সংক্ষিপ্ত হয়, বেশি কথা কিন্তু কোনো পেশেন্টের জন্য বলা না। চেম্বার যখন আসবেন তখন আপনাকে নিয়েই যতক্ষণ আপনি স্যাটিসফাই না হচ্ছেন ততক্ষণ কিন্তু ডাক্তারবাবুরা কথা বলবেন। তো সেখানে বলবো 9830235527 বা 37 এই দুটি নাম্বার কিন্তু নোট করতে হবে এবং অবশ্যই কিন্তু ফোন করতে হবে। চেম্বারের কথায় চলে আসবো, ল্যান্সটাউন কালীঘাটে চেম্বার পাচ্ছেন এবং হাতিবাগান চৌমাথার একেবারে পাশে কিন্তু আপনারা কলকাতার বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন। হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার পাচ্ছেন। হেড অফিস মধ্যমগ্রাম, এখানে সোমবার এবং শুক্রবার করে কিন্তু অবশ্যই চেম্বার থাকছে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে কিন্তু যোগাযোগ করতে পাচ্ছেন। কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরও কিন্তু আপনাদের জন্য চেম্বার রয়েছে। চেম্বার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ত্রিপুরা, আসাম, তাছাড়া দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে কিন্তু পেয়ে যাচ্ছেন। সবকিছুর জন্য একটু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করতেই হবে। তার পাশাপাশি শুধুমাত্র এটাই শুনবো, যেহেতু সময় একেবারে কমের দিকে, যে ট্রিটমেন্ট যেটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, আমার অস্টিও আর্থারাইটিস হয়েছে, আমি বিশ্বাস করে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পৌঁছালাম, আমার ট্রিটমেন্টটা কতটা ভালো পাবো? আপনি একবার নি রিপ্লেসমেন্ট করেছেন, কিন্তু আপনি সেই ফলটা পাননি। 3-4 বছর হয়তো ভালো ছিলেন, তারপরে আপনার খারাপ হয়ে গেছে। তো আপনি যে মডার্ন ট্রিটমেন্ট করেছেন সেটার জন্য কিন্তু আপনি কোনো ট্রিটমেন্ট মানে আপনি যে ফল পেয়েছেন সেটা কিন্তু সঠিক হয়নি আপনার জন্য। এবার আপনি কি করবেন, যে কোনো কাটা ছেঁড়া বা কোনো অপারেশন ছাড়াই আপনি একটা নর্মাল ওয়েতে ট্রিটমেন্ট করবেন, সেটা আপনার রুট থেকে ট্রিটমেন্টটা হবে। এবং আমাদের এখানে যে ট্রিটমেন্টটা রয়েছে পঞ্চকর্মা থেরাপি, তো সেটা আপনাকে দেওয়া হবে, আপনার বডি ডিটক্সিফাই করা হবে এবং আপনার যে জেলটা শুকিয়ে গেছে সেটা আস্তে আস্তে আপনার হচ্ছে পঞ্চকর্মা থেরাপির দ্বারা আপনার সেটা হচ্ছে নর্মাল ওয়েতে আসবে এবং আপনার যে হাঁটা চলার, এটা আপনার লাইফস্টাইল, আপনার খাদ্যাভ্যাস সবকিছু আমরা বলে দেবো। তো যেরকম আমরা বলে দেবো সেরকম আপনাকে থাকতে হবে। কিছু টাইম পরে আপনি নিজেই ফিল করবেন যে আপনার কেমন আছেন বা সেরকম। ইভেন এখানে আসার পরে সমস্ত পেশেন্টরা এরকমই একটা ফিডব্যাক আমরা পেয়েছি যে পেশেন্ট এখন ভালো আছে নর্মাল ওয়েতে ট্রিটমেন্ট নেওয়ার পরে, কোনো তাকে অপারেশন বা কোনো সার্জারির দিকে যেতে হয়নি। একদম। যদি এই মুহূর্তে কাউকে বলা হয় যে আপনার হাঁটুতে ইনজেকশন নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বা আপনাকে অপারেশনের প্রয়োজনীয়তা রয়েছে, যে ব্যয় সাপেক্ষ বিষয়টা প্রেসক্রিপশনে ডক্টর লিখে দিলেন, সেটা এক তো আপনার সাধ্যের বাইরে, আর দ্বিতীয়ত আপনি সারা জীবন ভালো থাকবেন তার কোনো গ্যারান্টিও কিন্তু নেই। কারণ বারংবার এনবিপিতে সেই পেশেন্টগুলোই ফিরে আসে যারা ইনজেকশন বা দামি দামি মেডিসিন বা অপারেশনের পরেও কিন্তু ভালো নেই। এই মুহূর্তে কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? শুভ অপরাহ্ন। শুভ অপরাহ্ন, বলুন কে বলছেন? বলুন। দীর্ঘদিন ধরে একটা গাঁটের সমস্যা, মানে ওই যন্ত্রণা হাতে পায়ে এবং কোমরেও সেটা হচ্ছে। এটার জন্য বিভিন্ন রকম ওষুধ খেয়েছি, কোনোভাবেই কাজ হচ্ছে না। আমি কোনো ওষুধের নাম বলছি না, আপনাদের যে ট্রিটমেন্ট সেখানে যদি আমি যাই বা ট্রিটমেন্ট করি, সেক্ষেত্রে আমি কতদিনের মধ্যে বুঝতে পারবো যে আমার 20 থেকে 25 সপ্তাহ 20 থেকে 25 সপ্তাহের মধ্যে আপনি একটা রেজাল্ট খুব ভালোই বুঝতে পারবেন, যেটা আপনার 4 থেকে 5 মাস, তাই তো? হ্যাঁ, আপনি ইভেন 15 দিন পরে আপনি খুব ভালো একটা রেজাল্ট আপনি বুঝে যাবেন এবং 20 থেকে 15 সপ্তাহ। আপনাদের কাছে আরেকটা ব্যাপার জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে সমস্যাটা চলছে এর জন্য কি খাওয়া দাওয়ার কোনো নিয়ম নীতি আছে? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। আপনি কোনো আগে আমাকে এটা বলুন, আপনি কোনো রিপোর্ট করিয়েছেন, কোনো ডক্টরকে দেখিয়েছেন, তারা কি বলেছে?
যেখানে ডাক্তার দেখিয়েছি তারা নিয়মিত কিছু বলেছে, কিন্তু সব সময় সেগুলো মেনে চলতে পারি না, তো সেক্ষেত্রে হয়তো সমস্যা তৈরি হয়। হয়তো আচ্ছা, আপনি যে রিপোর্টটা করেছেন রিপোর্টসে কি এসেছে? বা টমেটো এগুলো খেতে না করেছে। আপনি রিপোর্টস করিয়েছেন, রিপোর্টসে কি এসেছে, মানে কি ডায়াগনোসিস হয়েছে? রিপোর্টে কোনো রকম কিছু হয়নি, নরমাল রিপোর্ট। বললো যে এটা দীর্ঘক্ষণ বসে কম্পিউটারে কাজ করতে হয়, তো সেই জন্য নাকি সমস্যাটা বাড়ছে দিনে দিনে। আচ্ছা ঠিক আছে, আপনি আমি বলছি শুনুন। হ্যাঁ, আপনার যে খাদ্য অভ্যাসটা বলেছে সেটা আপনি একটু ফলো করুন, আর আপনার যে দীর্ঘ টাইম ধরে একটা কাজ করছেন বলছেন সেটা আপনি করুন, কিন্তু মধ্যে মধ্যে বডিকে রিল্যাক্স দিন, আপনি একটু হাঁটা চলাটা করুন, তারপরে সে কাজটা করুন। আর যেটা ট্রিটমেন্ট আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে আমাদের একটুখানি হয়তো টাইম লাগে, 15 দিন পরে আপনি তার রেজাল্ট বুঝতে পারবেন। 15 দিন মেডিসিন খাওয়ার পরে আমরা কিছু রিপোর্টস করতে দেব, এবং সেই রিপোর্টসটা দেখার পরে আমরা আপনাকে বলে দেবো যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে আপনি কোর্সটা করে নিন, এবং এর মধ্যে আপনি রেজাল্ট খুব ভালো বুঝে যাবেন, এবং ইন ফিউচার আপনাকে সেই প্রবলেম আর ফিরে আসবেন না। তো আমরা হয়তো কিছুটা টাইম আপনাকে বলে দেবো এটা আপনি করবেন না, বা আপনাকে একটা লাইফস্টাইল বেঁধে দেবো, কিন্তু আফটার আমাদের ট্রিটমেন্ট তখন কিন্তু আপনার কোনো লাইফস্টাইল আর ফলো করতে হবে না। তখন আপনি আপনার যে লাইফস্টাইল মেনটেন করছিলেন এই রোগটা আসার আগে, তখন কিন্তু আপনি নর্মাল লাইফস্টাইল মেনটেন করবেন। তো সেই জন্য আপনি যে রিপোর্টটা করিয়েছেন বললেন, সেই রিপোর্টটা নিয়ে আপনি আমাদের কাছে ভিজিট করুন। আর যে ব্যথাটা আপনি বললেন যে গাঁটে, তো আপনি এখন একটু গরম তাওয়াতে একটা কাপড় রেখে ওটাকে একটু গরম করে ওই শেকটা আপনি করুন, ওখান থেকে আপনি একটুখানি রিলিফ পাবেন। একদম ঠিক কথা। আসলে কতদিনে ভালো হবে এই প্রশ্নটা আমরা অনায়াসে করে ফেলি, কিন্তু আপনার রোগটা কতদিন সেটাকে পুষে আপনি আদর করে বড় করছেন সেটাও জানার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। যে তাড়াতাড়ি যোগাযোগ করবে সে তাড়াতাড়ি ভালো হবে, যে দীর্ঘদিন পুষে আনা রোগ নিয়ে আসবেন তার ভালো হতেও একটু সময় লাগবে। কে আছেন এই মুহূর্তে? নমস্কার। নমস্কার, আমি গড়িয়াহাট থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কে বলছেন? আমার বয়স হলো 29 বছর বয়স। আমার মাইগ্রেনের সমস্যা আছে। আচ্ছা, এটাই প্রবলেম তাই তো? আপনার কি পুরো মাথাটা ব্যথা করছে নাকি চোখেও ব্যথাটা হচ্ছে? না, শুধু মাথাটা ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো রিপোর্ট করিয়েছেন? না, আমি রিপোর্ট করাইনি, কিন্তু ডাক্তারবাবু বলেছেন যে মাইগ্রেনের প্রবলেম। ঠিক আছে, আমি বলছি। আপনি এখন হচ্ছে যেটা করবেন যে আপনি যে বেশি আলো বা বেশি রোদে আপনি বেরোবেন না, বেশি আলো আপনি চোখের উপরে নেবেন না, সবসময় একটা নর্মাল আলো রাখবেন যেটা আপনি নিতে পারবেন। বা আপনি রোদে অনেকক্ষণ ধরে কাজ করছেন বা রোদে অনেক ঘুরে বেড়াচ্ছেন, সেটা আপনি এখন অ্যাভয়েড করুন একটুখানি। আর যেটা হচ্ছে যে আপনি এই যে খাবারগুলো যেগুলো গ্যাস ফর্মেশন করবে বা আপনার ইরিটেশন একটা সৃষ্টি করবে, সেই ফুডগুলো আপনি একটুখানি মানে আপনি খেয়াল করবেন যে এই ফুডগুলো খেলে আমার গ্যাস ফর্মেশন হচ্ছে বা আমার ইরিটেট লাগছে, সেই ফুডগুলো আপনি একটুখানি অ্যাভয়েড করবেন, সেটা আপনি ভালো বুঝতে পারবেন। আর একটা রিপোর্ট হয় IgE, ঠিক আছে, ওই যে রিপোর্টটা হয় ওই রিপোর্টটা আপনি একটু করান। আপনার যদি অ্যালার্জি লেভেলটা খুব বেশি হয় তার ফলেও এই প্রবলেমগুলো কিন্তু আসতে পারে। তো আমি আপনাকে যেটা বলে দিলাম গ্যাস ফর্মেশন, এই ফুডগুলো আপনি অ্যাভয়েড করুন। আর একবার NBP-তে আপনি অবশ্যই আসুন, আমি আপনাকে রুট থেকে ট্রিটমেন্ট করব মাইগ্রেনের জন্য, এবং একটা পরে আপনি ঠিক রেজাল্ট বুঝতে পারবেন যে এই প্রবলেম থেকে আপনি একদম বেরিয়ে এসেছেন। একদম। আর চট করে আমরা চলে যাব সেই বন্ধুদের কাছে যারা পৌঁছে গিয়েছেন NBP ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আর ভীষণ ভালো আছেন, আর কি বলছেন সেটা একটু শুনে নেব। কাকু, আপনার নাম? সিকান্দার আলী। কোথায় থাকেন? মালিকাপুর। আপনার কি সমস্যা? আমার সমস্যা মানে অনেক 15-20 বছর ধরে কোমরে স্পন্ডিলাইটিস, সাইটিকা বাত, হ্যাঁ, মানে তা পা অবশ হয়ে যায়, মানে 5 মিনিট হাঁটলে পা অবশ হয়ে যায়, আবার 1 মিনিট বসলে কমে যায়। মানে 15-20 বছর ধরে ভুগছেন এই রোগে? হ্যাঁ, এই রোগে ভুগছি। আমাকে অনেকে বলেছিল ট্রিটমেন্ট করার জন্য, সেটা আমি করিনি। আচ্ছা, কিন্তু আমি এখানে আসলাম এই 15 দিন আগে। আচ্ছা, NBP ইউনানিতে ডাক্তারবাবুকে দেখালেন 15 দিন আগে? হ্যাঁ, 15 দিন আগে দেখালাম। দেখানোর পরে 15 দিন ওষুধ খাওয়ার পরেও অনেকটা সুস্থ, অন্তত মানে 4 আনা ভাগ আমি সুস্থ হয়ে গেছি। মানে 15 দিন আগে আপনার যা কষ্টগুলো ছিল সেটা আপনার অনেকটাই রিলিফ আছে এখন? অনেকটাই আছে। আর মানে যেটা আমার পা ভেঙে গিয়েছিল সেইটারও যে আমার প্রচন্ড লাগছিল সেটাও খানিকটা কম আছে। আপনার নাম? কল্পিতা ঘোষ। কোথা থেকে এসেছেন? শিবপুর। আপনার কি সমস্যা? কিডনির সমস্যা। কতদিন ধরে ধরা পড়েছে? 3 মাস করার পর আমি সুস্থ আছি। কতদিন ধরা পড়েছে কিডনির সমস্যা আপনার? 5 মাস। 5 মাস ধরা পড়েছে। 5 মাস পর এখন ডাক্তারবাবুর এখানে যোগাযোগ কতদিন ধরে হয়েছে? 3 মাস। 3 মাস ধরে যোগাযোগ হয়েছে। 3 মাস ধরে আপনি ট্রিটমেন্টে আছেন? তো ডাক্তারবাবুর কাছে 3 মাস ট্রিটমেন্ট করে আপনি এখন রিপোর্ট দেখালেন তো আজকে? কি বললো ডাক্তারবাবু? অনেক কমে গেছে। অনেকটাই কমে গেছে। বললো আপনি যা যা বলেছি তাই তাই খেয়ে করেছেন বলে আপনাকে স্যালুট।
মানে আপনি আগে যা ছিলেন তার থেকে অনেকটাই ভালো আছেন। ক্রিয়েটিন অনেক কমে গেছে, শরীরও ভালো হয়েছে। সেই জন্য ডাক্তারবাবু বললেন আপনাকে স্যালুট করতে হয়। অনেক এত পেশেন্ট কেউ কথা শোনে না, আমার জীবনে প্রথম আপনি কথা শোনেন। যেটা বলবো সেটা করলে তাহলে আমার কাছে ওষুধ ঠিক করে, এক বলবো আর এক করবেন তাতে আমার কি দোষ? আপনি যে ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন শুধু লাউ দিয়ে, তাতেই আমি খুব খুশি। আপনার নাম? আমার নাম বরুণ রায়। কোথা থেকে এসেছেন? আমি বারাসাত নবপল্লী থেকে এসেছি। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার পেটের সমস্যা ছিল। কতদিন ধরে ভুগছেন এই পেটের সমস্যা? দীর্ঘদিন থেকে ভুগছি, প্রায় ছোটবেলা থেকে। প্রায় ছোটবেলা থেকে ভুগছিলেন। আমাদের এই এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের খবরটা কোথা থেকে পেয়েছেন আপনি? আমি টিভিতে বিজ্ঞাপন দেখে পেয়েছি। কতদিন ধরে ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট করছেন? আমি 15 দিন ট্রিটমেন্ট করছি। আচ্ছা, তাতে আমি অনেকটা সুস্থ। আজকে কি ডাক্তারবাবুকে রিপোর্ট দেখালেন? হ্যাঁ, আমি রিপোর্ট দেখিয়ে ডাক্তারবাবু কি বললো? রিপোর্ট দেখিয়েছি, ডাক্তারবাবু আবার আমাকে সাজেশন দিলেন, যেভাবে বললেন সেইভাবে আমি নিয়মিত করে যাচ্ছি। আমি এখন সুস্থ। মানে 15 দিন ট্রিটমেন্টে আপনি এখন আগের থেকে কি অনেকটা বেটার আছেন? হ্যাঁ, অনেকটা বেটার আছি। ডাক্তারবাবু বললেন যে আপনার এই অসুখ একেবারে নির্মূল হয়ে যাবে। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। যখন প্রত্যাশা আপনাদের তরফ থেকে প্রচুর থাকে তখন ইচ্ছে শক্তিটাও কিন্তু আমাদের অনেকটা বেড়ে যায়। ভালো কিছু বিষয় নিয়ে আলোচনা, অর্থাৎ ভালো বিষয় মানেই রোগ, যে রোগের থেকে আপনারা আক্রান্ত এবং যার থেকে আপনারা চাইছেন রেহাই। আর সে কারণেই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের দায়িত্বটা অনেকটাই বেড়ে যায়, যে কিভাবে আপনাদের বিভিন্ন ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজগুলোর হাত থেকে আপনাদের চটজলদি রেহাই দেওয়া সম্ভব। হ্যাঁ, আপনি যদি তাড়াতাড়ি পৌঁছে যান এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, আপনার সুস্থ হওয়াটা হবে অনেক তাড়াতাড়ি। আর আপনি যদি ওই যাব একটা চিন্তা ভাবনা করতে করতে বা বিভিন্ন জায়গায় নিজেকে গিনিপিগ বানাতে সময় নষ্ট করেন, তবে আপনার রোগটা কিন্তু হয়ে যাবে পুরনো, আর সেটা সারাতে লাগবে কিন্তু একটু বেশি সময়। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর এন ভট্টাচার্য। প্রথমেই ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং পাশাপাশি আমরা আমাদের বিষয় নিয়ে আজকে আলোচনা করব, তবে তার আগে কি আছেন একটু দেখে নেব। নমস্কার। নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, বলুন কি সমস্যা? ওই হাঁটুর সমস্যা তো, মানে যন্ত্রণা বা ব্যথা পড়ে যায় মাঝে মধ্যে। আপনার বয়সটা একটু বলে দিন। 53 বছর। 53 বছর, হাঁটুর সমস্যা। আচ্ছা, হাঁটুর সমস্যা যে আপনি কোনো এক্সরে রিপোর্ট করিয়েছেন তার? করানো হয়েছিল বছর খানেক আগে। হ্যাঁ, তো সেই রিপোর্টে আপনার কি এসেছে? আপনার হাড় ক্ষয় পেয়ে যাচ্ছে বা আপনার ফ্লুইড শুকিয়ে যাচ্ছে, কি রিপোর্ট এসেছে? রিপোর্টে ডাক্তারবাবুরা দেখে করে মোটামুটি সেভাবে আমার সঙ্গে, মানে আমি সেভাবে আলোচনা করতে পারিনি। তো ব্যাপারটা হচ্ছে মেডিসিন দিয়েছিল, তো মেডিসিনে যা দেখলাম লাগালে বা মালিশ করলে ওইভাবে একটু ভালো থাকি, আবার ওষুধ খেলেন তাহলে আবার যেই কিছুই। বেশ, দেখুন প্রথম সমস্যাটা সেটা হচ্ছে যে আপনি একটা রিপোর্ট করেছেন, আপনি ডক্টরকে দেখিয়েছেন, কিন্তু আপনি ক্লিয়ারলি আপনাকে বলা হয়নি বা আপনি জানতেও চাননি যে আপনার কি সমস্যাটা হচ্ছে, যে আপনার কি হাড় ক্ষয় পেয়ে গেছে, না আপনার ফ্লুইড শুকিয়ে যাচ্ছে, না ফ্লুইড অ্যাকুমুলেট হচ্ছে, কোনোটাই আপনার জানা নেই। তো আপনি যেরকম আপনার সিমটমস বললেন, আমি সেখান থেকে আমি ধরে নিচ্ছি যে আপনার অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা রয়েছে, যেটা হচ্ছে আপনার হাড় ক্ষয় পেয়ে যাওয়া। এবার এই যে হাড় আপনার ক্ষয় পেয়ে গেছে, যেটা ধরুন আপনার হাড় ক্ষয় পেয়ে গেছে, সেটা তো এখন আর ফিরিয়ে আসা সম্ভব নয়। তবে এর থেকে বেশি যাতে আর না হয়, বা আপনার যেটা ফ্লুইড যদি আপনার শুকিয়ে যায়, সাইনোভিয়াল ফ্লুইড যদি আপনার শুকিয়ে যায়, সেটা যাতে যতটুকু হয়েছে তার থেকে বেশি যাতে আর না হয়, সেইটুকু জায়গা আমরা আপনাকে তৈরি করে দিতে পারবো। আর আপাতত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পা ভাঁজ করে বসা বা বেশি হাঁটাহাঁটি করা, বেশি সিঁড়ি ওঠানামা করা, এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। যতটা সম্ভব পা রেস্ট দিন, কিন্তু পা ঝুলিয়ে আপনি বসবেন না, তাহলে আপনার হাঁটু বা পায়ের পাতা কিন্তু ফুলতে পারে। একটু আপনাকে বলবো যে একটু আপনি কষ্ট করে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, জেনে নিন আপনার বাড়ির কাছে কোন চেম্বার রয়েছে, কবে সেই চেম্বার রয়েছে, একটু এসে দেখা করুন। একদম। তবে আপনার ব্যথার থেকে আমার মনে হয় এই কষ্টটা অনেকটা কম হবে যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো একটু মোবাইলে সেভ করে সেখানে একটা ফোন করা। এইটুখানি কষ্ট তো আপনাকে করতেই হবে নিজেকে ভালো রাখার জন্য। আজকের বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টি আলোচনা করব হেমারয়েডস। কি এই সমস্যা, একেবারে শুনবো ম্যাডামের কাছ থেকে।
হেমারয়েডস যেটা আমরা অনেকে পাইলস হিসাবেও জানি, তো বেসিক্যালি পাইলস 3 ধরনের হয়, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল আর একটা থ্রম্বোসড। এক্সটার্নাল আর ইন্টারনাল আমরা অনেকেই জানি, আর অনেক ম্যাক্সিমাম কেস আমাদের এক্সটার্নাল বা ইন্টারনালের মধ্যেই হয়। আরেকটা টাইপ হচ্ছে থ্রম্বোসড হেমারয়েডস। এক্সটার্নাল হেমারয়েড মানে আপনার যে অ্যানাল রিজিয়ন আপনার যেটা রয়েছে, মানে অ্যানাসের বাইরের দিকে আপনি দেখতে পাবেন যে এক্সট্রা স্কিনের গ্রোথ হচ্ছে, মানে একটা মাংসপিণ্ডর মতো আপনার বাইরের দিকে বেরিয়ে আছে, তো সেটা আপনার এক্সটার্নাল পাইলস। ইন্টারনাল পাইলসের মধ্যে আপনি হয়তো সেটা এমনিতে অনুভব করতে পারবেন না, কোলোনোস্কোপি হলে আপনি সেটা বুঝতে পারবেন, কিন্তু আপনার ভেতরের দিকে আপনার অ্যানাসের মধ্যে যে ভেইনগুলো যেগুলো রয়েছে, মানে যেগুলো ধমনী আমাদের যেটাকে বলা হয়, সেগুলোর একটু সোয়েলিং হয়ে যায়, মানে ফুলে যায়, ফুলে গিয়ে ভেতরে একটা মানে লাম্প মতো সৃষ্টি করে, যেটাকে আমরা ইন্টারনাল পাইলস বা ইন্টারনাল হেমারয়েডস বলে থাকি। এবার আপনার ইন্টারনাল হেমারয়েডস রয়েছে কিনা আপনি যেহেতু এমনিতে বুঝতে পারবেন না, তার একটা ফিচার্স হচ্ছে যে আপনার যখন একটু কনস্টিপেশন হবে, যখন একটু স্টুলটা আপনার হার্ড হবে, বা আপনার এমনিতেও স্টুলটা যদি একটু সফট হয়, দেখবেন যে আপনার ব্লিডিং হচ্ছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টারনাল পাইলসে দেখা যায় যে ব্লিডিং হয়, খুব কম কেসে আমরা দেখি যে ইন্টারনাল পাইলসে কোনো ব্লিডিং হয় না। তো যদি আপনার এরকম ব্লিডিং হয় বা আপনার যদি স্টুল করার সময় যদি আপনার ব্যথা হয় বা জ্বালা যন্ত্রণা হয়, ইচিং হয়, তাহলে কিন্তু মোটামুটি আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ইন্টারনাল পাইলসের একটা সমস্যা রয়েছে। এক্সটার্নাল পাইলস সেটা আপনি বুঝতে পারবেন যে বাইরের দিকে একটা মাংসপিণ্ডর মতো হয়ে রয়েছে, সেখানেও আপনার ব্যথা হতে পারে, আপনার সেখানে জ্বালা যন্ত্রণা হতে পারে। আর থ্রম্বোসড হেমারয়েডস যেটা হয়, সেটা আমাদের যে অ্যানাল রিজিয়নের যে ওপেনিংস যেটা রয়েছে, সেখানে আপনার একটা ইনফ্লামেশন হবে, ফুলে যাবে, আর সেখানে আপনার রক্ত জমাট বেঁধে থাকবে, মানে ক্লট হয়ে থাকবে ব্লাডের, তো সেটাকে থ্রম্বোসড হেমারয়েডস বলা হয়। খুব বেশি কেসেস সেরকম দেখা যায় না, ইন্টারনাল বা এক্সটার্নালি খুব বেশি দেখা যায়। এইবার এই হেমারয়েডস বা পাইলস হওয়ার কারণ কি? কারণের মধ্যে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে যদি আপনার রিকারেন্ট ডায়রিয়া বা লুজ মোশন হয়, বা আপনার যদি বরাবরই আপনার কনস্টিপেশনের সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনার পাইলস বা হেমারয়েডস হওয়ার সম্ভাবনা থাকে। কিছু কিছু ক্ষেত্রে প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে দেখা যায়, যেহেতু তখন ফলিক অ্যাসিড বা আয়রন ট্যাবলেটস খেতে হয়, তো তখন একটু কনস্টিপেশনের সমস্যা হয়, সেখান থেকেও কিন্তু পাইলসের সমস্যা দেখা দেয়। আর হচ্ছে যদি আপনি অতিরিক্ত পরিমাণ কোনো রেগুলার কোনো স্পাইসি খাবার আপনি খান, তখনও কিন্তু আপনার পাইলসের সমস্যা দেখা দিতে পারে। একদম, মানে পাইলস নামটা আমাদের কাছে খুব পরিচিত, বা বাংলায় অনেক ক্ষেত্রে গ্রাম বাংলার মানুষরা অর্শ বলেও কিন্তু এটাকে জেনে থাকেন, এবং এই সমস্যা প্রত্যেকটি বাড়িতে যদি খোঁজা যায়, একটু বয়সের দিকে যারা যাচ্ছেন তাদের কিন্তু অলরেডি এই প্রবলেমগুলো শুরু হয়ে যায়, এবং শুরু হলেই বাড়ির মহিলারা মূলত যেটা করে সেটা হচ্ছে যে লুকিয়ে রাখার একটা চিন্তা ভাবনা শুরু করে দেয় যে এই সমস্যা কার সঙ্গে আলোচনা করব বা ডক্টরের কাছে যাব, এটা তো নৈবচা কোনোদিন হতেই পারে না। সেখানে ম্যাডামকে একটু বলবো যে মানে যেহেতু একটু মনে হয় ব্যাপারটা একটু লজ্জাজনক, সকলের সঙ্গে আলোচনা করা যায় না, বা ডক্টরকে গিয়ে বলবো সেটা আরো বেশি লজ্জার ব্যাপার, তো সত্যি এখানে কি একটা লজ্জা কাজ করলে এর থেকে রেহাই পাওয়া কোনো রকমের পথ রয়েছে আমাদের? না, এটা কিন্তু হয়, আমরা অনেক পেশেন্টদেরই দেখেছি যে ইনিশিয়ালি আমরা যখন অনেক গ্রুপ অফ ডক্টর আমরা একসাথে কোনো চেম্বারে বসি, তো ইনিশিয়ালি বলতে চায় না, পরবর্তী সময়ে অনেক আমরা কোয়েরি করার পর হয়তো একটু একটু বলে বা বলেও না, সেটাকে লুকিয়ে যায়। তো এই জিনিসটা আপনি যদি আমার থেকে লুকিয়ে যান, তাহলে ক্ষতিটা কিন্তু আপনারই। অনেকে ভাবে যে আচ্ছা ঠিক আছে, সেটা হয়েছে, ওটা হয়তো ঠিক হয়ে যাবে। কোনো রোগ নিজে নিজে কোনোদিনও ঠিক হবে না, আজ অবধি এরকম কোনোদিনও হয়নি। যেহেতু আপনার একটা সমস্যা রয়েছে, তার একটা আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। এবার আপনি যদি সঠিক সময়ে ট্রিটমেন্টটা করাতে পারেন, আপনার জন্য ভালো। যদি আপনি এইগুলো নিয়ে আপনি বসে থাকেন, পাইলস, ফিশার, ফিস্টুলা, যে প্রবলেমই হোক, সেটা কিন্তু আস্তে আস্তে আপনার কোলন ক্যান্সারের দিকে চলে যেতে পারে। তখন কিন্তু আপনারা কিচ্ছু করার থাকবে না, তখন আপনি এদিক ওদিক ঘুরে বেড়াবেন, কোনো আপনি কিন্তু রাস্তা খুঁজে পাবেন না। তো ইনিশিয়ালি যদি কারোর এরকম সমস্যা থাকে, লজ্জার কোনো ব্যাপার নেই, ভয়ের কোনো ব্যাপার নেই। ডক্টররা সব কিছু জানে, ওরা পড়াশোনা করে ওখানে বসে আছে, শুধু আপনার একটু বলার দেরি। আপনি বলবেন, আপনার চিকিৎসা হবে, না বললে তো এগুলো আমরা বুঝতে পারবো না। একদম ঠিক কথা, মানে দুটো বিষয় ভীষণ কাজ করে, শুধু লজ্জা নয়, পাশাপাশি ভয়, যে এতটা সেন্সিটিভ একটা জায়গা, সেখানে না জানি কি হবে, না জানি ডাক্তারবাবু কি অপারেশন করে দেবে, আমি তো হয়তো আরো বেশি কষ্ট পাবো। ঠিক এই বিষয়গুলো নিয়ে ফিরবো যে এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে অর্শ বা পাইলস, ফিশার, ফিস্টুলা বা হেমারয়েডসের ঠিক কি ধরনের ট্রিটমেন্ট হয়। তবে তার আগে দেখবো কে আছেন। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি শুভজিৎ রায় বলছি। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? সমস্যা মানে আমি কিছুদিন ধরে দেখছি অত থেকে দেখুন হঠাৎ করে মাথা ঘোরাচ্ছে, চোখে অন্ধকার অন্ধকার দেখে নিচ্ছি, মানে ধরো অনেকক্ষণ ধরে বসে রয়েছি, উঠছি কিন্তু হঠাৎ করে মাথা ঘুরিয়ে যাচ্ছে উঠলেই।
আচ্ছা আচ্ছা, আপনার সুগারের বা প্রেসারের কোনো সমস্যা রয়েছে কি? মানে অতটা এখনো ট্রিটমেন্ট আমি কিছু করাইনি, আমি রিসেন্টলি মাস ব্রেক হবে এটা আমি ফলো করছি, আমি এখনো ডাক্তার সেভাবে দেখাইনি, বুঝলেন? অনুষ্ঠানটা দেখছিলাম তো এই জন্য কলটা করলাম। আচ্ছা দেখুন, প্রথম কথা হচ্ছে যেটা আপনি বলছেন যে আপনার মাথা ঘুরছে বা আপনি চোখ সামনে আপনি অন্ধকার দেখছেন, সেটার একটা কারণ হতে পারে যে যদি আপনার প্রেশারটা যদি আপনার বেড়ে যায় তাহলে এই সমস্যা হতে পারে। আরেকটা হচ্ছে যদি আপনার হাইপোগ্লাইসেমিয়া হয়, মানে সুগার লেভেল আপনার বডি থেকে যদি নিচের দিকে নেমে যায়। আপনি হয়তো বা ডায়াবেটিক পেশেন্ট নন, কিন্তু প্রত্যেকের শরীরের মধ্যে ধরুন সুগারের যে রেঞ্জ থাকা দরকার যদি সেটা থেকে আপনার কমে যায় তাহলে কিন্তু আপনার এরকম হতে পারে আপনার মাথা ঘুরছে বা আপনি চোখের সামনে অন্ধকার দেখছেন। তো একটুখানি আপনি নেক্সট 3 ডেজ আপনার প্রেশারটা চেক করুন, আর সুগার আপনি ফাস্টিং পিপি দুটোই একবার চেক করে নিন। যদি এর থেকে কোনো প্রবলেম হয় কোনো চিন্তার কারণ নেই, ইনিশিয়াল স্টেজ আপনার ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে। যদি এগুলো থেকে কোনো প্রবলেম না হয় তাহলে কিন্তু হতে পারে যে আপনার একটু জেনারেল উইকনেস রয়েছে বা আপনার একটু খাওয়া দাওয়ার মধ্যে আপনার একটু চেঞ্জেস করতে হবে, মানে নিউট্রিশন আপনার ঠিকঠাক আপনার শরীরে যাচ্ছে না, যার জন্য আপনার এই প্রবলেমগুলো হচ্ছে। চিন্তার কারণ নেই, ঘুম যদি আপনার ঠিকঠাক হয় আশা করছি প্রেশারটা আপনার ঠিক থাকবে। একটু আপনি চেক করে দেখুন, তারপর প্রয়োজন হলে তো আমরা রয়েছি। একদম। আর আপনার আমাদের স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার কিন্তু নোট করতে ভুলবেন না। সমস্যা আপনার যাই হোক, আপনি ফোন পেতেও পারেন, আপনি ফোন নাও পেতে পারেন অনুষ্ঠানে, কিন্তু এই নাম্বারে ফোন করলে সর্বদা কিন্তু পাবেন। একটু যদি বিজিও পান আরেকবার চেষ্টা করবেন, কারণ সমস্যাটা আপনার, দায়টা আপনার, সমস্যার সমাধানটা আপনাকে করতে হবে। হ্যাঁ, পাশে থাকবেন সর্বদা এনবিপির চিকিৎসকেরা। তবে ম্যাডাম, এই যে হেমারয়েডসের কথা আপনি বলছিলেন, কোথাও যেন মনে হচ্ছে ওই লুজ মোশন হোক বা কনস্টিপেশনের সমস্যা হোক বা প্রেগন্যান্সির সময় কনস্টিপেশনের সমস্যা হোক, পেট সংক্রান্তই কোথাও যেন একটা প্রবলেম বা উৎসটা সেখানেই। একদম, আমাদের এই যে কনস্টিপেশনের একটা মেইন কারণ কি রয়েছে সেটা হচ্ছে লো ফাইবার ডায়েট। আপনার খাবারের মধ্যে যদি ফাইবারের মাত্রা যদি আপনার কম থাকে তাহলে আপনার বডিও ড্রাই হবে, আপনার স্টুলটাও তখন ড্রাই হবে, সেখানে আপনার হার্ড স্টুল হবে। তো আপনার খাবারের মধ্যে ফাইবার অ্যাড করা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। এবার ফাইবার আপনি কোথা থেকে পাবেন? ফাইবার আমাদের যে সবুজ শাকসবজি রয়েছে তার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। প্রত্যেক দিন আপনি যখন খাচ্ছেন অ্যাটলিস্ট আপনার এক বাটি আপনি কোনো ধরনের মিক্সড ভেজ হোক বা যেটাই হোক, শাক হোক, এক বাটি আপনি সেটা রাখবেন। সিজনাল ফ্রুটস আপনি খান, জলের মাত্রা কিন্তু আপনাকে পর্যাপ্ত রাখতে হবে। প্রত্যেক দিন 6 থেকে 8 গ্লাস জল আপনাকে কিন্তু খেতে হবে। অনেকের দেখা যায়, অনেক বাচ্চা বয়সী দেখা যায় যে একদম বাই বার্থে কনস্টিপেশনের একটা প্রবলেম থেকে যায়। সেটা কেন হয়? সেটা মা বা বাবার যদি এরকম প্রবলেম থাকে সেখান থেকে কিন্তু বেবিরও এটা হয় যে বাই বার্থে একটা কনস্টিপেশনের প্রবলেম বা ইরেগুলার বাউল মুভমেন্ট, মানে প্রত্যেকদিন স্টুল হচ্ছে না, একদিন দুদিন ছাড়া ছাড়া হচ্ছে, এগুলো কিন্তু পরবর্তী সময়ে সমস্যা করতে পারে। তো যদি আপনার ছোট বাচ্চার এরকম প্রবলেম হয়, কিচ্ছু করতে হবে না। সে যে যখন থেকে বেবি জল খাওয়া আপনার শুরু করছে, একটু ঈষদুষ্ণ গরম জল তাকেও খেতে দিন, কোনো খারাপ কিছু হবে না, তার জন্য সেটা কিন্তু হেল্পফুল হবে। একদম, একটু মেনে চলুন, অনেকটা বেশি ভালো থাকবেন। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, উত্তরপাড়া থেকে অমিত রায় বলছি। হ্যাঁ বলুন অমিত বাবু, কি প্রবলেম হচ্ছে? প্রবলেমটা হচ্ছে যে এই লাস্ট 2 সপ্তাহ ধরে দেখছি মানে সকালে উঠলেই না মানে পেটটা ভার হয়ে যাচ্ছে। মানে ব্রেকফাস্টও করছি না কিন্তু তাও পেটটা ভার থাকছে আর খুব গ্যাস হচ্ছে। আচ্ছা, রাত্রিবেলা কি আপনি একটু লেটে খাওয়া দাওয়া করেন? হ্যাঁ, রাত্রিবেলা অ্যাকচুয়ালি কাজ থাকে আমার, তো মানে খাওয়া দাওয়া করতে করতে 12:30 একটা এরকম তো হয়ে যায়। আর তখন কি খুব হেভি মিল আপনি খাচ্ছেন? না হেভি না, মানে হালকাই খাচ্ছি কিন্তু মানে পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখুন ফার্স্ট থিং আপনাকে এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে। আপনি যেটা বললেন যে আপনি 12টা 12:30টায় খাচ্ছেন, আমি আপনাকে বলবো যে কাইন্ডলি ওটাকে আপনি একটু আগে করার চেষ্টা করুন। কাজ রয়েছে, কাজ করতে হবে, আমি বলবো না যে কাজ ছেড়ে দিয়ে আগে খেতে বসুন। একটু ব্রেক নিন, যদি আপনি বাড়িতে আছেন একটু ব্রেক নিন, আগে আপনার খাওয়াটা কমপ্লিট করে নিন, তারপর আপনি আপনার কাজ করুন। কারণ খেয়ে ঘুমোতে গেলে আপনার আরও ডাইজেশনের প্রবলেম হবে। আর ইনকেস যদি আপনার কাছে সেই অপশানটা না থাকে যে আপনি বাড়িতেই লেটে ফিরছেন তারপর আপনি খাচ্ছেন, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি একদম লাইট ডায়েটের মধ্যে থাকুন। লাইট ডায়েট মানে হচ্ছে আপনি কোনো স্টু বা স্যুপ বা ডাল, খিচুড়ি এরকম খাবার আপনি খান, মানে এক থালা ভাত, মাছ, মাংস, ডিম বা 4-5টা রুটি, তার সাথে 3 বাটি তরকারি, এরকমটা আপনি খাবেন না, তাহলে আপনার ডাইজেশনের প্রবলেম হবে। কারণ আপনি দেরিতে খাচ্ছেন, সেই খাবারটা হজম হওয়ার টাইম পাচ্ছে না। এবার খাবার পরে যদি আপনি শুতে চলে যান,
খাবারটা আপনার আরও ডাইজেশন হবে না। তো পরবর্তী সময় আপনি যখন সকালে আপনি ঘুম থেকে উঠবেন আপনার ব্লোটিং মনে হবে আপনার পেটটা ফেপে আছে। তো এই জিনিসটা যাতে না হয়, হয় আপনি খাবারটা একটু তাড়াতাড়ি খান, আর খাবার অ্যাটলিস্ট 1 ঘন্টা পরে আপনি ঘুমোতে যান। আর যদি দেরি করে খাচ্ছেন তাহলে একদম হালকা খাবার আপনি খান, বা যদি আপনার মনে হয় যে না আপনার স্যুপ বা স্টু খেয়ে আপনার হবে না, আপনি তাহলে চিকেন বয়েল করে সেটা আপনি স্যালাড করে খেতে পারেন। একদম কম খাবার, হালকা খাবার আপনি খান, সকালবেলা আপনার কষ্ট হবে না। একদম, কারণ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি ম্যাডাম কিন্তু বারবার বলছেন এর উৎসটা কিন্তু পেট, অর্থাৎ আপনি যদি ঠিকঠাক ভাবে যদি খাবার না খান তাহলে কনস্টিপেশন বা আপনার পেটের বিভিন্ন সমস্যা হবে এবং সেখান থেকে কিন্তু পাইলস ফিশার ফিস্টুলা বা হেমারয়েডসের মতন প্রবলেমে আপনাকে ভুগতে হবে, যার পরিণতি যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না করেন তাহলে কিন্তু ক্যান্সার পর্যন্তও নিয়ে যেতে পারে। তো কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি নবরীত বলছি, আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের সম্বন্ধে? মেয়ের বয়স কত? 10 প্লাস। বলুন কি সমস্যা? মেয়ের চোখের পাতায় একটা অ্যাঞ্জিনা টাইপের হয়েছে, আগে প্রায় 6 মাস হয়ে গেল। তা আমি বিষয় দেখেছি কিন্তু কমছেই না কিছু করতে। আচ্ছা, ওটা কি একরকম ভাবেই হয়ে আছে না বারে বারে ওটা হচ্ছে, মানে ঠিক হচ্ছে আবার হচ্ছে এরকম হচ্ছে? বলছি সকালবেলার দিকটা একটু কম লাগছে, কিন্তু বেলা হলে আবার একদম পাতার মধ্যে তখন পরিষ্কার দেখা যাচ্ছে আবার হয়ে গেছে। সকালবেলা হলে কম লাগছে। হ্যাঁ, তার মধ্যে কোনো ব্যথা রয়েছে কি? না, ব্যথাটা তো কিছু নেই, কিন্তু মাঝে কেটে যাচ্ছে কথা, ব্যথা নেই। আচ্ছা বেশ, ব্যথা নেই, ব্যথা নেই। আচ্ছা দেখুন, এটা একটা অনেকের ক্ষেত্রে যেটাকে আমরা আপনি যেটা অঞ্জনি যেটা বললেন আমরা সেটাকে স্টাই বলে থাকি, মেডিকেল টার্ম ওটাকে স্টাই বলা হয়। অনেকের ক্ষেত্রে সেটা রিকারেন্ট হতে থাকে, মানে বারে বারে হতে থাকে। এটা ধরুন আপনার চোখের ওপরের পাতায় বা নিচের পাতায় আপনার হচ্ছে, কয়েকদিন সেটা থাকবে, আবার ঠিক হয়ে যাবে, আবার সেটা হবে। কেন সেটা হয়? কারণ আমাদের এই যে চোখের লিডসের মধ্যে যে আমাদের ডাক্ট থাকে, মানে যেটা দিয়ে আমাদের ফ্লুইড, চোখের ফ্লুইড বা আপনার ব্লাড যেটাতে আপনার সার্কুলেট হচ্ছে, সেখানে অবস্ট্রাকশন সৃষ্টি হচ্ছে, মানে বাধা সৃষ্টি হচ্ছে সেখানে, যার জন্য ওই জায়গাটার মধ্যে ফুলে যাচ্ছে, ফ্লুইড একুমুলেট হয়ে যাচ্ছে। কারণ ওটা দেখবেন অনেকের ক্ষেত্রে কি হয়, রেড হয়ে যায় বা তার ভেতরে পাস ফর্মেশন হয়। আপনি যদি পাসটাকে বার করে দেন তাহলে সেটা আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। তো সেটা আপনার যে ডাক্ট রয়েছে সেখানে অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, তার জন্যই প্রবলেমগুলো হচ্ছে। আপনি একটা কাজ করবেন, ওকে একদম যে ফিল্টারের জল যেটা রয়েছে সেটাকে একটু গরম করে নিন, তার মধ্যে আপনি একটু বোরিক পাউডার দিতে পারেন বা একটু আপনি নুন দিন, দিয়ে তার মধ্যে তুলো ভিজিয়ে ভালো করে তুলোটাকে নিংড়ে চোখের মধ্যে একটু গরম শেকটা দিন। ওর এই যে স্টাই যেটা হয়ে আছে সেটা আস্তে ওর মিলিয়ে যাবে। আর পরবর্তী সময়ে আমি আপনাকে বলবো যে আপনি একটুখানি আমাদের সাথে দেখা করতে পারলে ভালো হবে, তাহলে অ্যাটলিস্ট ওর রিকারেন্ট মানে বারে বারে এই সমস্যাটা হবে না। আপাতত আমি যাতে সলিউশন হয় তার জন্য আমি বললাম যে গরম জলের মধ্যে তুলো ভিজিয়ে একটু শেক দিন আপনি। আর চট করে আমাদের বন্ধুদের জন্য বলবো চেম্বারের কথা, যে 9830235527 বা 37 নাম্বার দুটো তো দায়িত্ব সহকারে নোট করেছেন। যে আপনি কলকাতার বন্ধু হন তাহলে পৌঁছে যেতে পারেন কালীঘাট ল্যান্ডটাউনে, বা আপনি কিন্তু হাতিবাগান চৌমাথার একেবারে পাশে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু হাওড়ার বন্ধুরা শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর কিন্তু চেম্বার পাচ্ছেন। আপনারা হেড অফিস মধ্যমগ্রাম পাচ্ছেন, সেখানেও কিন্তু আপনারা সপ্তাহে 2 দিন স্যার বা ম্যাডামদের কিন্তু পেয়ে যাচ্ছেন। তাছাড়া কিন্তু আপনারা কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বোলপুর, জামশেদপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনারা দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে পেয়ে যাচ্ছেন। মেদিনীপুরের বন্ধুরা মেচেদা, হেরিয়া, খড়গপুরে পেয়ে যাচ্ছেন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারের, নর্থ বেঙ্গলের দিকের বন্ধুরা পেয়ে যাচ্ছেন। ত্রিপুরায় পাচ্ছেন, আসামে পাচ্ছেন, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতেও কিন্তু পাচ্ছেন। আরো বেশ কয়েকটি চেম্বারে খুব শীঘ্রই কিন্তু আপনারা পাচ্ছেন। কবে থেকে পাচ্ছেন, কোথায় কোথায় পাচ্ছেন, সবটা আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের জানিয়ে দেবো, বা একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন, আপনারাও কিন্তু সহজেই জেনে যেতে পারবেন। তবে আমরা যে এই পাইলস ফিশার ফিস্টুলা বা হেমারয়েডসের মতন বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ম্যাডামকে বলবো যে এর তো একটা উপায় রয়েছে মডার্ন ট্রিটমেন্টে, অপারেশন। তো অপারেশন করে আমি নিশ্চিন্ত হয়ে যাব, এই মানসিকতা বোধহয় এখন অনেকের রয়েছে। আদৌ কি তারা নিশ্চিন্ত হতে পারে? আর কি একদমই না। কারণ যখন আপনার অপারেশনের কথা হয়, আপনার যে ডক্টর আপনাকে অপারেশন করছেন উনি কিন্তু নিজেই কথাটা আপনাকে বলে দিচ্ছে যে সেটা কিন্তু আবার ফিরে আসতে পারে। তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে একবার আপনি অপারেশন করলেন আর আসবে না। সেটা অনেকেই কিন্তু বলে থাকে। যারা জানেন বা যারা আপনাকে সত্যিকারে হেল্প করতে চাইছে ওরা কিন্তু এই কথাটা আপনাকে আগেই বলে দেবে যে এখন অপারেশন করছেন করুন, কিন্তু সেটা কিন্তু আপনার আবার ঘুরে আসতে পারে, আবার হতে পারে। আর যেটা কিনা হয়,
রিকারেন্ট কিন্তু সেটা হতে পারে। আপনি ভাবছেন যে আচ্ছা এখন হয়েছে, আমার পাইলস হয়েছে বা ফিস্টুলা আছে, আমি অপারেশন করে নিলাম, আমার ঠিক হয়ে গেল, না, সেরকমটা কিন্তু হয় না। সেটা কিন্তু আবার আপনার ফিরে আসার একটা সম্ভাবনা থেকেই যায়। একদম। তো সেখানে তাহলে উপায় কি? কেন যাব এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার? এখানে গিয়ে ট্রিটমেন্ট করলেও কি আবার ফিরে আসবে? ম্যাডামের থেকেই শুনবো। দেখুন, প্রথম কথা আমরা যেটা বলে থাকি যে আপনার আগে যেটা রুট কজ, তার আগে ট্রিটমেন্টের দরকার রয়েছে। হ্যাঁ, পাইলসের জন্য বা ফিস্টুলার জন্য আমাদের একটা থেরাপি রয়েছে যেটাকে আমরা খারসূত্র বলে থাকি। সেটা আমাদের একটা পঞ্চকর্মারই পার্ট। খারসূত্রর মধ্যেই সেটাকে সার্জারি তো বলবো না, কারণ কাটা ছেঁড়ার কোনো ব্যাপার নেই। সেখানে আপনাকে একটা মেডিকেটেড থ্রেড ওই জায়গায় আপনাকে বেঁধে দেওয়া হবে, সেটা আস্তে আস্তে খসে পড়ে যাবে, কোনো ব্যথার কোনো ওখানে ব্যাপার নেই। সেটা ছাড়াও ওরাল মেডিকেশন রয়েছে। ওরাল মেডিকেশন থেকেও কিন্তু আপনার সমস্যাটার সমাধান হতে পারে। যদি ওরাল মেডিকেশন থেকে আপনার সমস্যার সমাধান হয়ে যায়, সেখান থেকে কিন্তু ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। কিন্তু যদি আপনি খারসূত্রও করান, তাতেও কিন্তু আপনার ফেরার কোনো সম্ভাবনা নেই, কারণ সেটা আপনার একদম রুট যেখানে রয়েছে সেখান থেকে আপনার ট্রিটমেন্টটা হচ্ছে। খারসূত্র করে আমি আপনার এক্সটার্নাল গ্রোথ সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। এবার ভেতর থেকে যেটা কাজ করার, যাতে আপনার ডাক্ট ক্লিয়ার থাকে বা আপনার যাতে কোনো আর এক্সট্রা সোয়েলিং না, তার জন্য কিন্তু আমরা মেডিসিন দিয়ে থাকি। তো সেখান থেকে কিন্তু আবার ফেরত আসার কিন্তু কোনো সম্ভাবনা থাকে না। খুব ভালো কথা এটা আমাদের সকলের জন্য, মূলত তাদের জন্য যাদের এই সমস্যায় রয়েছে বা এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছে। আর এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি বিশ্বপ্রিয়ের শ্যামল দেবনাথ বলছি। হ্যাঁ বলুন শ্যামল বাবু, কি প্রবলেম? বলছি আমার না মানে অনেকদিন ধরে কোমরে ব্যথা, ঠিক আছে? আচ্ছা। তা আমি অনেক ডাক্তার এরকম দেখিয়েছি, তা আমার এই লাস্টে এমআরআই করলাম, বললো স্পন্ডাইলাইটিস রোগ, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তারপরে বলছে স্পন্ডাইলাইটিস হয়েছে, কিন্তু বলছে ওষুধ খাওয়া কমে গেছে, কিন্তু আমি পিজিতে দেখি অনেক ওষুধ খাচ্ছি কিন্তু কিছুতে কমছে না। আচ্ছা, কতদিনের সমস্যা এটা আপনার? এটা আমার 2-3 বছর হয়ে গেল, মানে কোমর থেকে পুরো পায়ের তলা অবধি ব্যথা হয়ে যাচ্ছে, পুরাই। দেখুন, 2-3 বছরে আপনার এই সমস্যাটা রয়েছে, আপনি জানেন আপনার লাম্বার স্পন্ডিলাইসিস রয়েছে, কিন্তু আপনি এটা জানেন কিনা আমি জানি না যে আপনার এই লাম্বার স্পন্ডিলাইসিসের সমস্যাটা কিন্তু আপনার পায়ের দিকেও নামতে পারে বা আপনার পিঠ ঘাড় এদিকেও ছড়াতে পারে। এবার আপনি বলছেন আপনার পায়ে ব্যথা অলরেডি হচ্ছে। লাম্বার স্পন্ডিলাইসিস যেটা হয় সেটা হচ্ছে যে আপনার যে হাড়গুলো রয়েছে সেই হাড়গুলো আপনার একসাথে এসে জুড়ে যায় বা আপনার চেপে যায়। এবার এই হাড়ের নিচেই রয়েছে শিরা, যেটা আমাদের কোমর থেকে পায়ে অবধি যাচ্ছে। এবার সেই শিরাগুলো যদি কম্প্রেসড হয়ে যায় বা চেপে যায়, সেখানে আপনার রক্ত সঞ্চালনটা ঠিকঠাকভাবে হবে না। রক্ত সঞ্চালন ঠিক করে না হলে আপনার সেখানে ঝিঝি ধরা, অবশ হওয়া বা ব্যথা হওয়া এগুলো কিন্তু আপনার হবে, যেটা অলরেডি আপনার শুরু হয়ে গেছে। তো প্রথমে আপনার হাড়ের সমস্যা ছিল, এখন সেটা কিন্তু আপনার নার্ভের সমস্যাও হয়ে গেছে। এবার যদি আপনি আরেকটু ওয়েট করেন, তাহলে আপনার সম্পূর্ণ লোয়ার পার্ট একদম অবশ হয়ে যাবে, আপনি একদম বেড রিটেন হয়ে যেতে পারেন। তো তার জন্য বলবো আর দেরি করবেন না, আর অপেক্ষা করবেন না। যেহেতু অলরেডি ট্রিটমেন্ট করে আপনি দেখছেন যে আপনি আর ঠিক হতে পারছেন না, একটু আপনি আমাদের যে কোনো চেম্বারে এসে একবার যোগাযোগ করুন। আপনার জন্য খুব সুন্দর কাজ করবে পঞ্চকর্মা থেরাপি, যেখানে আমরা আপনাকে কটিবস্তি দেব বা ষষ্ঠীশালী পিণ্ডসেদ দেওয়া হবে। সেখান থেকে আপনার হাড়ের সমস্যাও ঠিক হবে, আপনার নার্ভের সমস্যাও ঠিক হবে। একদম। আর পরের বন্ধুও কে আছেন একটু চট করে দেখে নেব। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কোনা বাপ্পাড়া থেকে বলছি। হ্যাঁ বল। আমি বালিটিগুড়ি চেম্বারে দেখিয়েছিলাম। আচ্ছা। 3 মাস ধরে আমি ওষুধও খাচ্ছি। তো বলছি আর কি দেখাতে হবে? কিসের সমস্যা ছিল সেটাই তো আমরা জানতে পারলাম না। আমার সমস্যা ছিল বলতে আমার না ওই পেটের প্রবলেম ছিল। তো এখন পেটের প্রবলেমটা কি ক্লিয়ার হতো না? পেটের প্রবলেমটা কতটা ভালো হলো 3 মাসে সেটা আগে বলো। এখন প্রপার ঠিক হয়ে গেছে, আর কিছু হয় না। ও আচ্ছা, ও তো ঠিক হয়ে গেছে, তবে কি আর ওষুধ ওষুধ খেতে হবে? ঠিক কথা, এটা ঠিক কথা। এবার ম্যাডাম বলছেন। দেখুন, এটা তো খুবই ভালো কথা যে আপনি ট্রিটমেন্ট করিয়েছেন, ট্রিটমেন্ট করে এখন ভালো আছেন। আপনি ফোন করে জানালেন, সেটা আপনার থেকে আরো বাকিরাও জানতে পারবে। তো আপনি যদি এখন একদম ঠিকঠাক হয়ে থাকেন, তাহলে দেখুন চট করে মেডিসিন বন্ধ করে দিয়ে আপনি যদি এখন হাবিজাবি হিবিজিবি খাওয়া শুরু করে দেন, তাহলে কিন্তু আপনার সমস্যা আবার আপনার শুরু হয়ে যাবে। তো আমি আপনাকে বলবো যে আপনি যখন একদমই এখন ঠিক আছেন, কোনো একটা দিনে এসে একবার একটু দেখা করুন, আমরা আপনাকে একটা ডায়েট চার্ট দিয়ে দেবো। একটু আপনাকে 1-2 মাস এই ডায়েট চার্টটা আপনি একটু মেনটেন করবেন, তারপর আপনার কোনো কষ্ট করতে হবে না, কোনো কিছু আপনার চিন্তা করতে হবে না। কারণ আপনার পেটের সমস্যা যেহেতু এখন ভালো আছে, এখন আপনি স্বভাবতই কী করবেন, সব খাবার একটা প্রবণতা হয়ে যাবে যে আমি বাইরে খাবো, বাড়িতেও এটা ওইটা খাবো, সবই খাবেন। কিন্তু আমরা একটা আপনাকে ডায়েট চার্ট করে দেবো যে আপনি সকাল থেকে রাত অবধি কী খাবেন,
কখন খাবেন কিভাবে খাবেন, তো সেটা আপনি একটু ফলো করবেন, বাস আর আপনার কোনো প্রবলেম হবে না। একদম, কারণ ভালো হয়ে গেছি বলাটা খুব ভালো কথা, কিন্তু সারা জীবন আমাকে ভালো থাকতে হবে এটা ভাবাটা আরো বেশি ভালো কথা। তো এটা কিন্তু আমাদের ভাবতে হবে, আর তার জন্য কিন্তু ওই যে ম্যাডাম যে ডায়েট চার্টটা বললো সেটা সংগ্রহ করার জন্য একবার মানে আরো একবার এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিন্তু পৌঁছে যেতে হবে। তবে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছিলাম, ম্যাডাম একেবারে প্রথমে বললেন যে অবহেলা করলে এটা ক্যান্সার পর্যন্ত নিয়ে যেতে পারে, এটা শুনে তো আবার একটু ভয় ভয় অস্বস্তি কাজ করছে। দেখুন, এটা আমরা অনেকগুলো কেস এরকম পেয়েছি যে যেগুলোতে আমরা অনেক সময় ক্যান্সার মার্কার টেস্ট করিয়ে থাকি, সেখানে একটু রেঞ্জ বেশি থাকে, তো সেখানেও যদি এরকম বেশি হয়ে যায় ভয়ের কোনো কারণ নেই, কারণ তারও ট্রিটমেন্ট রয়েছে, আর ট্রিটমেন্ট করলে আপনি ঠিক হয়ে যাবেন। এবার আপনি যদি সেটা নিয়ে বসে থাকেন যে দেখছি যাচ্ছি এরকম অবস্থায় থাকেন, তারপর যদি আপনার অনেকটা দেরি হয়ে যায়, আপনি যদি কোনো ট্রিটমেন্টের মধ্যেই না থাকেন, তাহলে কিন্তু জিনিসটা আপনার সিরিয়াস হয়ে যেতে পারে। তো ভয়ের কোনো কারণ নেই। যদি শুধুমাত্র আপনার পাইলস হয়ে থাকে তাতেও ভয়ের কারণ নেই, পাইলস থেকে যদি আপনার সেটা ক্যান্সারাসও হয়ে যায় তাতেও ভয়ের কোনো কারণ নেই। চিকিৎসা রয়েছে, চিকিৎসাটা আপনাকে ঠিকঠাকভাবে করতে হবে, যেটুকু আমরা বলবো সেটুকু আপনাকে একটু মেনে চলতে হবে, বাস, আর কিছু করার দরকার নেই। একদম, এইটুখানি কি করুন, অনেকটাই আমাদের জন্য, মানে আমাদের সকলের জন্য। কে আছেন বলুন? নমস্কার। আমি ঝাড়খণ্ডে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার এই মাস 2 হলো দাঁতেতে জল দিলে দাঁত খুব যন্ত্রণা করছে, শিরশির করছে, মানে আমি এই যন্ত্রণার ওষুধ কিনে খাই, কোনো ডাক্তার দেখায়নি। আচ্ছা, বেশ, দাঁতের সমস্যা আর কি। আচ্ছা, আপনার দাঁতের মধ্যে সেন্সিটিভিটি রয়েছে, যেটা কিনা আপনি হয়তো ঠান্ডা জল বা গরম জল বা ঠান্ডা জিনিস গরম জিনিস যেটাই আপনি খাবেন সেখানে আপনার একটা সেন্সেশন মনে হবে, মানে একটা আপনার ঝিঝি ধরার মতো আপনার মনে হবে। তো আপনি একটা কাজ আপাতত করুন, সেটা হচ্ছে একদম কচি পেয়ারা পাতা প্রত্যেক দিন সকালে উঠে 4-5টা দিয়ে সেটা চিবিয়ে আপনি খান, তার রসটা আপনার সম্পূর্ণ মুখে লাগবে, স্পেশালি আপনার মাড়িতে আপনার দাঁতে ভালো করে সেটা যাতে লাগে। আর প্রত্যেক দিন আপনি একটু গরম জলে নুন দিয়ে একটু কুলকুচি করুন, তার থেকে আপনার যদি মাড়ির কোনো সমস্যা থাকে বা সোয়েলিং থাকে, ব্লিডিং গামস থাকে, সেগুলো আপনার ঠিক হয়ে যাবে। আর আপনার দাঁতের মধ্যে এনামেল আপনার ক্ষয় পেয়ে যাচ্ছে, যার জন্য আপনার সেন্সিটিভিটির সৃষ্টি হচ্ছে। তো যখন আপনি একটু টুথব্রাশ আপনি ব্যবহার করবেন, আস্তে আস্তে ব্রাশিং করবেন, আপওয়ার্ডস আর ডাউনওয়ার্ডস, এরকম ঘষে ঘষে ব্রাশিং করবেন না, আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড মুভমেন্টে আপনি করবেন, আস্তে আস্তে করবেন। আর তারপর আপনি মনে করলে একবার এসে একটু দেখা করতে পারেন আমাদের চেম্বারে। একদম। আর পাইলস ফিশার ফিস্টুলা যাই হোক না কেন, সেটা যদি অপারেশন করতে চান, মারাত্মক পেইনফুল একটা কিন্তু বিষয়, সেখানে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যদি আমরা ট্রিটমেন্টটা করি, আমার মনে হয় এখানে কোনো পেইন বিষয় থাকেই না। না, যেটা আমি বললাম যে ঘাড়সূত্র যদি আপনাকে করতে হয় সেখানেও ব্যথার কোনো ব্যাপার নেই, আর মেডিসিন খেতে তো কারোরই কোনো ধরনের কোনো ব্যথার ব্যাপার নেই। তো সেখানে কোনো ধরনের আপনার কাটা ছেঁড়া বা ব্লিডিং হওয়া বা আপনার ব্যথা এসব কিন্তু কোনো সমস্যা এখানে হবে না। আপনার ট্রিটমেন্টটা একটু আপনাকে ধৈর্য ধরে আপনাকে ট্রিটমেন্টটা করতে হবে, যা আমরা আপনাকে গাইডলাইন্স দিয়ে দেবো যে কিভাবে থাকবেন, কি খাবেন, কি করবেন না, সেগুলো একটু আপনাকে ফলো করতে হবে, তাতেই আপনার কিন্তু সমস্যাটা ঠিক হয়ে যাবে। একদম, কারণ আপনি যদি এর জন্য অপারেশন করেন এবং আপনি যদি কোনো একটা কাজে তো নিশ্চয়ই যুক্ত থাকবেন, তবে 15 থেকে 20 দিন আপনি হয়তো বিছানা থেকে উঠতেই পাচ্ছেন না, তো সেরকম একটা জীবন কি চাইবেন? আবার এত কষ্টের পরেও কিন্তু সমস্যা ফিরে আসবে, ভালো লাগবে আপনাকে বারবার এই কষ্ট পেতে, নাকি একবার চলে আসবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে? অপারেশন ছাড়া শুধুমাত্র কিন্তু হেমারয়েডস বা পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে আলোচনা করছি এক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রেই অপারেশনকে যারা ভয় পায়, অপারেশন করাতে যারা রাজি নয়, বা অপারেশনের পরে রোগ তো বারে বারে ফিরে আসে বিষয়টা বুঝে গিয়েছেন, তাদেরকে বলবো একবার পৌঁছে যেতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এখানে কিন্তু যে কোনো ক্রনিক ডিজিজ বা ক্রিটিক্যাল সমস্যার কিন্তু সমাধান পাচ্ছেন পেশেন্টরা, আপনারা কিন্তু প্রতিনিয়ত তাদের কথাও কিন্তু শোনেন। তাই আরেকবার বলবো 9830235527 বা 37 এই যে দুটি নাম্বার যাচ্ছে, এই নাম্বারে কিন্তু ফোন করতে হবে। প্রত্যেকটি জেলাতে কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন, চেম্বারের পরিসংখ্যান কিন্তু আরো বাড়ছে, এখন কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং ভারতবর্ষের বাইরেও কিন্তু আপনারা চেম্বার পেতে চলেছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। যদিও আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব, পরবর্তী অনুষ্ঠানে আবারও গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ম্যাডামকে, নমস্কার।